হ্যালো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? এই তো আছি ভালো, 1 মিনিট আমি আসতেছি, একটু থাকেন লাইনে। হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন। স্যার ভালো আছেন? এই তো আছি ভালোই। তোমার হ্যালো। সালাম দিছিলাম স্যার, আপনি হয়তো এতে সমস্যা ছিল নেটে। না, আমার ওই ডিভাইসটা রেডি করতে একটু সময় লাগছে, তো সমস্যা না। আহ, কী অবস্থা, সবার ভালো আছেন তো? তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। আমরা 30 জনের মতো আছি। আমরা ক্লাস শুরু করে দিতে পারি। আমাদের গত ক্লাসের বিষয় নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে। গত ক্লাসে আমরা কি দেখছিলাম? পেজ সেট আপ নাকি? গত ক্লাসের বিষয়টা একটু বলেন তো কেউ। গত ক্লাসে আমরা কি কি দেখলাম? সিলেকশন। মক টুল, সিলেকশন টুল, এটা ছিল টপিকসটা আমাদের। সিলেকশন তো তারপর বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার ওগুলো দেখছিলাম। হ্যাঁ, সেটাই তো আমরা গতদিন মেইনলি আমাদের সিলেকশন টুলের ব্যবহারই ছিল, যে কীভাবে আমরা অল্টার ধরে সিলেক্ট করতে পারি, শিফট ধরে সিলেক্ট করতে পারি, তারপরে অল্টার শিফট দুইটা একসাথে ধরে কীভাবে সিলেক্ট করতে পারি, এগুলোই তো আমরা দেখছি, ঠিক না? জি স্যার। তো আপনারা কি প্র্যাকটিস জি করছেন, স্যার। ব্যাপারটা কি আয়ত্তে নিয়ে আসতে পারছেন যে কীভাবে কিবোর্ড কমান্ড কি, মাউস দিয়ে কীভাবে করি? আয়ত্তে আসে নাই স্যার এখনো, বাট প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছি মানে পুরাপুরি আয়ত্তে আসবে না, আপনি যদি মোটামুটি কয়েকবার প্র্যাকটিস করেন আস্তে আস্তে হয়তো আপনার নিয়ন্ত্রণে আসবে, কিন্তু প্র্যাকটিস আপনাকে করতে হবে, নতুবা পরে প্র্যাকটিস করতে গিয়েও আপনি ভুলে যাবেন কমান্ডগুলো কোনটার পরে কী ছিল। বুঝতে পারছেন? ফটোশপে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমারও হয়, আমি যে এত বছর ধরে কাজ করি, এরপরেও দেখা যায় কি আমি অনেক সময় একটা কাজ করি, পরে আবার ভুলে যাই যে কোন জায়গা থেকে কাজটা করছি। তো এটা যদি এত বছর পরে আমার হয়, আপনাদের তো একবার দুইবার কাজ করলে এটা হবে, খুবই স্বাভাবিক, ঠিক না? আমাদের যে জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখানে আসলে ফটোশপের কাজটাই হচ্ছে প্র্যাকটিস, 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 তিনবারই আমরা প্র্যাকটিস বলি। যে আপনি কত ভালো ট্রেনারের কাছে গেছেন, কত ভালো ইনস্টিটিউশনে গেছেন, আপনি কতটুকু কত বেশি মেধাবী, ট্যালেন্ট, এটা আসলে এখানে ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি কতক্ষণ সময় দেন কম্পিউটারে, এটাই হচ্ছে ফ্যাক্ট। অ্যাভারেজ মেধার অধিকারী একজন অ্যাভারেজ একটা ইনস্টিটিউশনে কিংবা অ্যাভারেজ একজন ট্রেনারের কাছেও সে যদি ট্রেনিং নেয়, কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করে, মানে 2-3 ঘন্টা প্রতিদিন কম্পিউটারে বসে, তাহলে সে অনেক কিছু শিখে ফেলবে। আর আপনি যদি সব কিছু আপনার হাই থাকে, ওয়ার্ল্ড রিনাউন একটা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, খুবই এক্সপার্ট একজন ট্রেনারের কাছ থেকে যদি ট্রেনিং নেন, আপনি যদি খুবই ট্যালেন্ট স্টুডেন্ট হন, তারপরেও কিছু হবে না যদি আপনি কম্পিউটারে না বসেন। এই কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার আছে তো? জি স্যার, প্র্যাকটিস করছিলাম স্যার, আপনি যে কিছু দেখাইছিলেন ওইগুলা। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা অনেক কিছু সমস্যার মুখোমুখি হবেন, যেমন হচ্ছে কি প্র্যাকটিস করতে গিয়ে অনেকের এরকম হতে পারে যে কি প্র্যাকটিস করব, খুঁজে পাচ্ছেন না। ফটোশপ খুললেন, একটা দুইটা বাটন দেখলেন, তারপরে আর কি করবেন আপনি বুঝতে পারতেছেন না। তো এটার সলিউশন হচ্ছে কি, যে আপনি ওই যে আমাদের ভিডিওগুলো যে জন্য দিই, আমরা আসলে ভিডিও আমরা তাদের জন্য দেই যারা ক্লাস করে, তাদের প্র্যাকটিসের সময় হেল্পের জন্য।
যিনি ক্লাস করেন নাই সে ভিডিও থেকে খুব বেশি উপকার পাবে না। তো ক্লাসের ভিডিওগুলো আপনি প্র্যাকটিসের সময় দেখবেন, টেনে যে আমি প্র্যাকটিসে কী কী মিসিং করলাম, ক্লাসে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে আর আমি কী কী প্র্যাকটিস করলাম, এটা একটু ম্যাচিং করে আপনাকে চেক করে দেখতে হবে যে আমার প্র্যাকটিসে কোনো জিনিস বাদ গেল কি না, যেটা ক্লাসে আলোচনা হয়েছে কিন্তু আপনি ভুলে গেছেন। তো এই জন্যই হচ্ছে আপনি ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ক্লাসে যা দেখছি তাই আপনি প্র্যাকটিস করবেন, এরকম কোনো শর্ত আমরা দেই নাই। আপনি এর বাইরে গিয়েও প্র্যাকটিস করতে পারেন। মানে ফটোশপের এমনি কিউরিওসিটির জন্য আপনি ওইটা কি, এটা কিভাবে হয় একটু দেখলেন, এমনকি আপনি গুগলে সার্চ করে একটা বিষয় সম্বন্ধে ধারণা নিতে পারেন। পূর্ব ধারণা যদি নিয়ে নেন আপনি ক্লাসের আগে যে বিষয়টা আলোচনা করা হয় নাই, এটা আপনার জন্য ভালো, কোনো সমস্যা না। তখন আপনি ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? আপনাদের গত ক্লাসের প্র্যাকটিস করতে গিয়ে কারো কি কোনো সমস্যা হয়েছে একটু বলেন। স্যার আমি হচ্ছে যে কালার, আপনি যে কালার করছিলেন আলাদা করার পরে, তো ওরকম কালারটা করতে পারি নাই আর কি। কালারের কি বিষয় দেখাইলাম আমরা? কালার নিয়ে তো আমরা আসলে খুব বেশি কথা বলি নাই। এক্সাম্পল হিসাবে হয়তো কালারের বিষয়টা আসছে, কিন্তু আমাদের ক্লাসের টপিক্সে কালার ছিল না, নাকি ছিল? ব্রাশ টুল দিয়ে দেখাইছিলেন স্যার। সেটাই তো, এটা আসলে এক্সাম্পল হিসাবে আমরা ব্রাশ টুলটা নিয়ে আসছি। ব্রাশ টুলের উপরে আমাদের আলাদা ক্লাস আছে, যখন আমরা ব্রাশ টুলের ডিটেলস বুঝবো, বুঝছেন? কিংবা দেখেন আমরা সেভ করছি, কিন্তু সেভ নিয়ে আমাদের কথা হয় না। আজকে আমাদের সেভ প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলবো। সেভের ডিটেলস আমরা দেখব যে কিভাবে আমরা সেভ করব, সেভের বিষয় আসলে কী। স্যার লেয়ারের ক্লাসটা কি আর হবে নাকি শেষ? লেয়ারের তো কোনো ক্লাসই হয় নাই, হয়েছে? না একটু দেখাইছিলেন তো স্যার। একটু এটা না আসলে স্যার হই নাই তো। এটা এক্সাম্পল হিসাবে আসছে। এক্সাম্পল হিসাবে আমরা অনেক অ্যাডভান্স বিষয়ে আমরা ঢুকে যাই অনেক সময়, বুঝছেন? তো ওইটা ক্লাসের টপিকস না, এটা আপনার মাথায় রাখতে হবে যে ক্লাসের টপিকস বলতে একটা বিষয় বোঝায়, আর ক্লাসের প্রসঙ্গক্রমে আমি তো এখন অন্য বিষয়ে চলে যেতে পারি, তো সেটা মূলত রিলেটেড টপিকস হিসাবে আসে, ওটা মূল টপিকস না। এই জন্য ব্রাশ কিংবা লেয়ারের উপরে আমরা বলছি মনে হয়। আপনি যে প্রশ্নটা করছেন যে লেয়ারের কি আর হবে কি না, এটার আনসার আসলে আমরা এভাবে বলতে পারি যে আমরা কিন্তু ক্লাসে লেয়ার সম্বন্ধে কথা বলছি। কারো কি মনে আছে কিছু যে লেয়ার সম্বন্ধে আমরা কোনো কথা বলছিলাম? স্যার বলছেন এটা নিয়ে 2-3টা ক্লাসই হবে। হ্যাঁ, তাহলে যেখানে 2-3টা ক্লাস হবে বলছি, এখন যদি কেউ প্রশ্ন করে যে লেয়ার কি আর দেখানো হবে, তার মানে কি হয় যে ক্লাসে উনি মনোযোগী ছিলেন না, ওনার ক্লাসের বিষয়গুলো মাথায় নাই। এটা কিন্তু আপনাদের লাইভ মাথায় রাখতে হবে। আপনি লিখে মুখস্থ করে শিখবেন এরকম চিন্তা ভাবনা করলে হবে না। ক্লাসের বিষয়টা আপনি রিয়েলাইজ করতে হবে ক্লাসের পরে, এটা মাথায় রাখতে হবে। স্যার ওই সময় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল, শুনি নাই ভালো মতো। আর আপনারা যারা ডিসকানেক্ট হবেন তাদের উচিত হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখা। যে আমি যেহেতু ক্লাসে কন্টিনিউ থাকতে পারি নাই, তার মানে হচ্ছে কি মিসিং হয়েছে এটা আমার ভিডিওতে মনোযোগ দিয়ে দেখা। আপনি ডিসকানেক্ট হয়েছেন তারপরে ভিডিও দেখেন নাই, এরকম নাকি? হ্যালো, আর দেখি নাই স্যার ভিডিওটা গতকালকার। কেন সময় পান নাই নাকি আর কি সমস্যা বলেন, কেন ভিডিও দেখতে পারেন নাই? একটু অসুবিধা ছিল স্যার, তাই মানে বসতে পারি নাই, ভিডিওটা দেখতে পারি নাই স্যার। সেটাই, এজন্য আপনি এই প্রশ্নটা করছেন, ঠিক না? জি তো স্যার। এখন থেকে আমরা কিন্তু ক্লাসটা আমরা আসলে আমাদের ক্লাসে আপনারা একটু সামনে গেলে বুঝবেন যে আমাদের ক্লাসটা যথেষ্ট মানে এখানে আমরা অনেক সেন্স অফ হিউমার রাখবো। আমরা মানে খুবই যে শক্ত ক্লাস হবে, আপনাদের শুধু আমি বকাঝকা করবো এরকম ক্লাস না আমাদের, ঠিক আছে? আমরা এখানে হাসাহাসি করব, যোগ করব, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি এরকম কোনো প্রশ্ন করেন যেটা আসলে উচিত না প্রশ্ন করা, তখন কিন্তু আপনাকে আমরা ছাড়বো না। ওই যে ভিডিও দেখাইলাম যে আপনি ক্লাসে করতে পারেন নাই, ভিডিও দেখেন নাই, এরপরে আপনি এই প্রশ্নটা করছেন, এটা আমরা অ্যাকসেপ্ট করবো না এভাবে,
বুঝতে পারছেন? আপনাকে দেখতে হবে, আপনার মিসিং পয়েন্টটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, নতুবা তো আপনি ক্লাসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝবেন না। তো যাই হোক, আশা করা যায় আপনারা এরকম প্রশ্ন করবেন না, যা ক্লাসের তথ্য দেওয়া হয়েছে এটা নিয়ে আবার প্রশ্ন করবেন না। ক্লাসের তথ্যগুলো আপনি কভার করে নেবেন যে এনি হাউ। তো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। মেইন কথা হচ্ছে কি, আপনাদের সিরিয়াস হতে হবে, বুঝছেন? যে কোনো বিষয়টা তুচ্ছ নাকি খুবই বড়, গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ, এটা মেইন না। মেইন হচ্ছে যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন। আমি সাধারণত এই বিষয়টা বলি প্রায়, যেটা হচ্ছে যেমন আমি এক্সাম্পল দিই, আমার অফিসে আমরা একটা ছেলে রাখছিলাম, অনেক সময় তো চেঞ্জ হয়ে যায়, একেবারে লো লেভেলের যাদের আমরা রাখি, ধরেন অফিস ঝাড়ু দেওয়া, চেয়ার টেবিল মুছা, ক্লিনিংয়ের কাজে যাদের রাখি, ওরা কিন্তু লং টাইম সার্ভিস দেয় না, অনেক সময় চলে যায়, আবার আরেকজন আসে, এরকম হয়। তো যারাই আমি নিয়োগ দিই, প্রথমে আমি এই জিনিসটা বলি যে দেখো, তুমি যে রুমটা ঝাড়ু দেবে, তুমি যদি বলো এটা একটা সাধারণ কাজ, এটার দিয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই, এই ঝাড়ু দেওয়াটাও শেখার বিষয়, এখান থেকে অনেক জিনিস শেখা যায়। তো মেইন কথা হচ্ছে যে তুমি কতটুকু মনোযোগ দিচ্ছ। কাজটা ছোটো বলে তুমি মনোযোগ দেও নাই, আর কাজটা বড় এই জন্য মনোযোগ দিচ্ছ, এরকম আসলে হয় না। যে মনোযোগ দিতে পারে, যার মনোযোগ দেওয়ার এবিলিটি আছে, তার কাছে গুরুত্বপূর্ণ কাজ নাকি অগুরুত্বপূর্ণ কাজ এটা ডিপেন্ড করে না, সব কাজেই সে মনোযোগ দেয়, কারণ মনোযোগ দেওয়ার তার অভ্যাস আছে। আর যার মনোযোগ দেওয়ার অভ্যাস নাই, সে হয়তো বলবে যে এটা আসলে গুরুত্বপূর্ণ ছিল না, এই জন্য আমি মনোযোগ দেয় নাই। এটা হচ্ছে কি একরকম আত্মপ্রতারণা, নিজের কাছে নিজেকে এক ধরনের যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যে এটা তো আসলে গুরুত্বপূর্ণ না, এই জন্য মনোযোগ দেই নাই। তো আপনাদের ক্লাসে মনোযোগ যদি না দেন, আপনি ফটোশপ দিয়েই অনেক কিছু করা যায়, আবার ফটোশপ দিয়ে কিছুই করা যায় না। ডিপেন্ড করে যে আপনি কতটুকু মনোযোগ দিচ্ছেন। তো আমরা আশা করব যে আপনারা ক্লাসের বিষয়গুলা মনোযোগ দিয়ে দেখবেন। কোনো কারণে যদি টেকনিক্যাল প্রবলেম হয়, আপনি ক্লাসে জয়েন থাকতে পারেন নাই, এটা হতে পারে, আমাদের বিভিন্ন সমস্যা আসতে পারে, ওইটাকে আপনি করে নিতে হবে, কভার করে নিতে হবে। যখন আপনার গ্যাপ তৈরি হবে, গ্যাপটা আপনি চিন্তা করতে হবে যে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে, আমি পরবর্তী ক্লাসে যাওয়ার আগে এই গ্যাপটা আমি ফিল আপ করে যাই, বুঝছেন? যাই হোক, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো আমরা একটু রিপিট দিই গত ক্লাসের বিষয়। আমরা দেখছিলাম যে এভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কোনো অংশ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিলেক্ট, নর্মাল সিলেক্ট। আমরা যদি একসাথে একাধিক অংশ সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে সেকেন্ড বাটন এখানে, যেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা সিলেকশনে অ্যাক্টিভ থাকবে, একটা করলে আরেকটা চলে যাবে না, ঠিক না? এবং ওইটার সাথে আমরা অ্যাড করতে পারি কোনো অংশ। আর পরবর্তী যেটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা দিয়ে আমরা কী করি, সিলেকশনের কোনো অংশ বাদ দিয়ে দেই, ঠিক না? এটাতে ক্লিক করলে সিলেকশনের কোনো অংশ আমরা মাইনাস করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। আর লাস্ট বাটনটা হচ্ছে কমন এরিয়া সিলেক্ট করবে, দুইটা এরিয়ার মধ্যে কমন যে অংশ আছে এটাই শুধু সিলেকশনে থাকবে, আর বাকি অংশ সিলেকশনে থাকবে না, ঠিক না? এই কাজগুলো আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। আমরা দেখছি যে কিবোর্ড দিয়ে করলে কিভাবে করব। যদি আমরা অল্টারে ধরি, আমাদের মাউসের এখানে আমরা যাই, দেখি জেনারেলি আমাদের এখানে যেভাবে চিহ্ন আছে, এটাতে ধরলে, অল্টারে ধরলে, দাঁড়ান আমি সিলেকশনটা তুলে ফেলি। আমরা যদি এখানে যাই, অ্যাড টু সিলেকশন, এটা অল্টার ধরে আমরা নিয়ে আসি, ঠিক না? হ্যাঁ, শিফট দিলে হচ্ছে অ্যাড টু সিলেকশন, শিফটে ধরলে আমাদের সিলেকশনে আমরা অ্যাড করব, ঠিক না? আর অল্টারে ধরলে আমরা মাইনাস করব, মাইনাস।
আমাদের মাউসের মধ্যে আকৃতিটা চলে আসে। অল্টারে ধরলে আমরা মাইনাস, আর যদি আমরা অল্টার শিফট একসাথে ধরি তাহলে কমন এরিয়া আসবে। দুইটা এরিয়ার মধ্যে কমন সিলেকশন যে এরিয়া আছে এটা আসবে কিভাবে, শিফট এবং অল্টার দুইটাই ধরে রাখলে, ঠিক না? এই হচ্ছে আমাদের কিবোর্ড কমান্ড। মানে একবার হচ্ছে অল্টার, একবার হচ্ছে শিফট, আর একবার হচ্ছে শিফট অল্টার দুটাই একসাথে। এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার, ঠিক না? জি স্যার। তারপরে আমরা লেসো টুল দিয়েও সিলেকশন করা দেখছি, যে এটা দিয়ে আমরা ইচ্ছে মতো সিলেক্ট করতে পারি। নির্দিষ্ট এরিয়ার বাইরে আমরা যে কোনোভাবে সিলেক্ট করতে পারি। আর আমরা মনে হয় পলিগনাল লেসো টুল দেখি নাই, ঠিক না? জি স্যার, এই দুটো দেখি নাই। হ্যাঁ, এই দুইটা আমরা এখন দেখব। আমরা একটা পিকচার নিয়ে আসি, তখন আমাদের কাজটা সহজ হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আপনাদের ভালো রেজুলেশনের পিকচার থাকতে হবে কম্পিউটারে এই কাজগুলো করার জন্য। তো এটা আপনি কোথায় পাবেন? এই ধরনের দেখেন, এই পিকচারগুলো আপনি দেখেন, এটার সাইজ কি। আমি যদি আপনাদের প্রপার্টিজ দেখাই, এটার সাইজ হচ্ছে, এখানে পিক্সেলে আছে, ইঞ্চিতে নেই। এখানে সাইজটা কি দেখা যাচ্ছে? বুঝি না। আচ্ছা, ভিডিওতে কি আপনারা মাউসের মধ্যে একটা চিহ্ন দেখছেন যেটা দিয়ে ক্লিয়ার বোঝা যায়, এরকম কোনো চিহ্ন পাইছিলেন? না স্যার, এটা স্যার হয় নাই স্যার কালকে। জি স্যার, এবার মাউস বুঝে যায়নি ভালো করে। এটা তো আসার কথা। যার কারণে স্যার ভিডিওটা দেখতেছে অনেক প্রবলেম হয় স্যার। হ্যাঁ, এটা বুঝতে পারছি আমি। এটা তো আসলে আসার কথা, কেন আসলো না? এখানে তো সিলেকশন দেওয়া আছে। আমি আসলে ভুলে গেছিলাম, আমি আর এটা যেটা পরীক্ষামূলকভাবে করি নাই। এই জায়গায় তো আছে বিষয়টা, বুঝছেন? এটা দিলেই এরকম আসে। ঠিক আছে, এটা আমি আজকের ক্লাস আমরা করে ফেলি, নেক্সট ক্লাসের আগে আমি এটা পরীক্ষা করে নেব যে এটা হচ্ছে না কেন। আচ্ছা, এই যে 34 ইঞ্চি এবং 53 ইঞ্চি পিকচারটা আছে, আপনি দেখেন, আমি জুম যদি ক্লোজ করি, দেখেন কত ছোটো করার পরেও আপনি এটা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমরা অনেক বড় করে ফেলছি, আর একটু ছোটো করি। এই তো হচ্ছে আমাদের পিকচার, এই অরিজিনাল পিকচার। দেখেন, আমি যদি চাই কিবোর্ডের কিগুলা দেখতে, যেখানে কোথায় কি আছে, দেখেন আমি যদি বড় করি, কিবোর্ডটা আমরা পড়তে পারতেছি, ঠিক না? এভাবে আপনি ভালো রেজুলেশনের পিকচার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে হবে কাজ করার জন্য। জি স্যার, বলেন। স্যার ওই যে 36 ইঞ্চি আর 53 ইঞ্চি ওইটা কোন জায়গা থেকে আনলেন স্যার? মাঝখানে আপনার কথা আমি কিছু শুনতে পারি নাই স্যার, কানেকশন দুর্বল হয়ে গেছিল। ওই এই যে এখন যে পেজটা শো করতেছে, এটা আপনি কোন জায়গা থেকে আনলেন স্যার? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি কোথা থেকে আনছি। তার আগে যেটা আপনাকে বুঝতে হবে যে আপনারা, এটা তো একটা গ্রুপ ক্লাস, ঠিক না? এটা একটা গ্রুপ ক্লাস। এটা গ্রুপ ক্লাসে যদি মনে করেন 40 জনের মধ্যে 35 জন কিংবা 38 জনেই যদি একটা বিষয় বুঝে, তো বাকি 4 জনের জন্য কিন্তু আমরা রিপিট করব না, কারণ বাকি ওদের তো এই জিনিসটা দেখা হয়ে গেছে, ওরা তো বিরক্ত হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, কানেকশন ইনশিওর করতে হবে যে আমার কানেকশন সঠিক আছে কি না। না থাকলে ওটা আপনি মেনটেন করে নিতে হবে।
আমরা প্রপার্টিজ আনার বিষয়টা দেখাই নাই, আমি কেটে ফেলছি, আমি নিয়ে আসতেছি এখন। আবার দেখেন এই জায়গায় আপনি দেখেন উইন্ডোতে যদি আমরা ঢুকি, এখানে প্রপার্টিজ লেখা আছে, ঠিক না? এই জায়গায় দেখেন প্রপার্টিজ। স্যার এক মিনিট, জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা এখান যে কোনো, এগুলোকে বলা হয় পেন, টাস্ক পেন। এই পেনগুলো আমরা যে কোনো সময় আনতে হলে ওইখান থেকেই আনতে হবে, উইন্ডো থেকে, বুঝছেন? এখানে এগুলো আপনি পরীক্ষা করবেন যে এটাতে চাপলে কি আসে, ওইটাতে চাপলে কি আসে, কিভাবে আসে, কিভাবে যায়। উইন্ডোর ভিতরের এই বিষয়গুলোকে আপনি একটু ঘাটাঘাটি করবেন, করে দেখবেন, বুঝতে পারছেন? আর কিছু কিছু বিষয় আছে, যেমন ফাংশনাল কিতে F5 দিলে ব্রাশ আসে, F6 দিলে কালার আসে, F8 দিলে ইনফরমেশনটা আসে, লেয়ার আসে F7 দিলে। সবগুলো এখানে কিবোর্ড কমান্ড নাই। এখন দেখেন আপনার এই পিকচারগুলো কিভাবে আনবেন, কোন জায়গা থেকে আনবেন, ভালো রেজুলেশনের পিকচার, এটা আমরা আপনাদের দেখাবো। এই পিকচারটা দেখেন 70/51, ঠিক না? দেখা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার। এই যে ভালো রেজুলেশন, ভালো মানের পিকচার, এটা আপনি আনতে গিয়ে কোথা থেকে আনবেন আমরা একটু দেখাই। অনেকগুলো সাইট আছে, তার মধ্যে আমরা দেখাচ্ছি। এই দেখেন লেখা আছে unsplash.com, pixel.com, unsplash কিংবা পিক্সেল। আমি একটাতে ঢুকি, দেখেন আপনারা আনস্প্লাশে যদি আমি ঢুকি, এই হচ্ছে আনস্প্লাশ। এটা আপনাদের ওয়েবসাইটে আমি দিয়ে দিই। এখানে কিন্তু যদিও কমন কিছু পিকচার আছে, কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ পিকচার সার্চ করতে পারেন। এখানে যদি আপনি ফ্লাওয়ার লিখেন তাহলে ফ্লাওয়ারই আসবে, আপনি যদি এখানে কার লিখেন তাহলে কারই আসবে। আপনি যা লিখবেন, এখানে কতটা পিকচার আছে একটু দেখেন তো। ক্যাটাগরিটা দেখাচ্ছে না, আমরা একটা সার্চ দেই কোনো একটা বিষয় বলে। ধরেন আমি লিখলাম পেন, তো পেনের কতটা ফটো আসছে দেখেন, 1.7K, এটা বুঝেন তো? জি স্যার। তাইলে এভাবে আমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ খুব ভালো ভালো পিকচার নিয়ে আসতে পারি, যেগুলা খুবই উন্নত মানের রেজুলেশন, এবং এগুলা ফ্রি। আপনি যে কোনো কাজে অনলাইনে ব্যবহার করতে পারেন ফ্রি পিকচার, কেউ আপনাকে কপিরাইটের কমপ্লেইনে দেবে না। এটা আপনারা জানেন কি না? আপনি যদি যে কারো পিকচার গুগল থেকে এনে আপনার কোনো বিজ্ঞাপনে ব্যবহার করেন, ইউটিউবে ব্যবহার করেন, এটা কপিরাইটের জন্য আপনার ওই বিজ্ঞাপনটা ব্যান্ড হয়ে যেতে পারে। জি স্যার। তো এই আনস্প্লাশ থেকে যদি আপনি কোনো পিকচার ব্যবহার করেন, এটা ফ্রি, মানে এটা আসলে ডোনেশন করা হয় এখানে, মানে এটা একটা অর্গানাইজেশনের মতো। এক্সাম্পল দেখেন, আমি এখান থেকে একটা পিকচার যদি ডাউনলোড করি তাহলে কি বলে, ধরুন আমি এই পিকচারটা আমি যখন ডাউনলোডে যাব, এই জায়গার মধ্যে দেখেন একটা সে থ্যাঙ্কস একটা বিষয় আসছে, ঠিক না? জি স্যার। এবং এটা আসলে কে এখানে আপলোড করছে তার নাম দেওয়া আছে। এবং সাধারণত আমরা এখানে আসলে ওরা বলে যে আপনি চাইলে এই অর্গানাইজেশনে ডোনেশন দিতে পারেন, টাকা দিতে পারেন, কারণ এটা তো যারা মেনটেন করে, এরা তো স্বেচ্ছায় মেনটেন করে, ওদের সময়টা দেয়, যারা পিকচার দেয় তার তো টাইমের ব্যাপার আছে, যে জন্য আপনি চাইলে এখানে ডোনেশন দিতে পারেন। ডোনেশনের ব্যাপারটা এখানে আসতেছে না এখন, মানে কে এই পিকচারটা ডাউনলোড দিছে এটা এখানে আপনিও চাইলে ভালো কিছু পিকচার এখানে ডাউনলোড দিতে পারেন। তো যে এই পিকচারটা ডাউনলোড দিছে তার নাম এখানে আছে, যে তার পিকচার এটা। তো এভাবে এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ যা লিখবেন, বুঝছেন, তাই এখানে আসবে। এটার আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আর আপনারা যখন ক্লাস চলবে, বুঝছেন, ক্লাস চলাকালীন সময়ে আমাদের হোয়াটসঅ্যাপ
গ্রুপটা আপনারা মাঝে মাঝে দেখবেন, কেউ যদি কোনো প্রশ্ন করে, যেহেতু আমি স্ক্রিন শেয়ারে থাকি, আমি হোয়াটসঅ্যাপ দেখতে পাই না, তো আপনারা তো স্ক্রিন শেয়ার করেন না, মোবাইলে দেখতে পারেন কিংবা কম্পিউটারের স্ক্রিনে। তো কারো যদি কোনো সমস্যা হয়, ঢুকতে পারতেছে না, কিংবা কেউ বললো যে প্লিজ লিঙ্কটা আমাদের দিয়ে দেন, তো এরকম কেউ কিছু বললে আপনারা একটু হেল্প করবেন, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনারা একটু চোখ রাখবেন। এই হচ্ছে আমাদের unplus.com। আরেকটা সাইট আছে যেখান থেকেও আমরা পিকচার আনতে পারি, সেটা হচ্ছে pixel.com। এটা হচ্ছে পিক্সেল। এখানেও আপনি অনেক ধরনের পাবেন। ধরেন আমরা টেকনোলজির পিকচার নিতে যাচ্ছি, টেকনোলজি রিলেটেড পিকচার, বুঝতে পারছেন? এবং এগুলো ফ্রি ডাউনলোড। আপনি যদি চান ডাউনলোড না করে, এখানে দেখেন ডোনেট লেখা আছে যে আপনি ডোনেশন দেবেন। এই যে এখান থেকে পিকচার নিচ্ছেন, চাইলে আপনি $1 $2 ডোনেশন দিতে পারেন। তো এটা আসলে আমাদের পক্ষে তো হয়তো সম্ভব না, আমাদের এইভাবে কার্ড ব্যবহার আমরা অনলাইনে করি না, সবাই অ্যাভেলেবেল না। এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি চাইলে ডাউনলোড না করে কালেকশন করতে পারেন। কালেকশনে গিয়ে আপনার লগ ইন করতে হবে। তার আগে আপনি লগ ইন করে আপনি আপনার এরিয়া পিন্টারেস্টে যেভাবে কালেক্ট করা যায়, আপনারা কি জানেন পিন্টারেস্টের বিষয়টা? জি স্যার, জানি স্যার। অনেকটা এরকম, আপনি ডাউনলোড না করেও এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি বিভিন্ন পিকচারকে কালেক্ট করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা ওখান থেকে আপনি ব্যবহার করবেন। শুধু যে কম্পিউটারেই ডাউনলোড দিতে হবে এরকম কিছু না। তাহলে আমার মনে হয় পিকচারের বিষয়টা আমরা বুঝতে পারছি। এই দুইটা সাইট ছাড়াও আরও অসংখ্য সাইট আছে, আপাতত আমরা আর এতগুলোতে যাচ্ছি না। এই দুইটা দিয়ে আমাদের মোটামুটি কাজ চলবে, বুঝতে পারছেন? এই দুইটা সাইট আমরা পিকচারের জন্য দিলাম। ভালো পিকচার না হলে ফটোশপে আপনি কাজ শিখতে পারবেন না, আপনার উন্নত মানের পিকচার থাকতে হবে। তো আমরা এই পলিগনাল লেসো টুল দেখার জন্য এই বইটাই পারফেক্ট। বইয়ের মধ্যে দেখেন আমি কি করি, আমি যদি বইটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যদি পলিগনাল জেনারেলি যদি আমি এভাবে সিলেক্ট করতে চাই, এভাবে, তাহলে আমার এলোমেলো হয়ে যাবে, ঠিক না? সোজা যাচ্ছে না লাইনটা। তো এটার জন্য পলিগনাল লেসো টুল হচ্ছে পারফেক্ট সিলেক্ট করার জন্য। এখান থেকে দেখেন আপনি একটা পয়েন্ট নির্ধারণ করুন কোন জায়গা থেকে সিলেক্ট শুরু হবে। এটা মানে ওই জায়গায় আপনি ফিক্সড করলেন জায়গাটা, এখন আপনি কোন জায়গায় গিয়ে পরবর্তী ক্লিক করবেন এটা ঠিক করলেন। এইভাবে আমরা চাইলে একটা পিকচারকে পলিগনাল লেসো টুল দিয়ে খুব সহজে সিলেক্ট করে নিতে পারি। লাস্ট ক্লিকটা আপনি কিভাবে করবেন দেখেন, আরেকটা জিনিস বুঝেন। এখানে আপনি যাই করেন না কেন, এখন যদি আপনি চান যে এই জায়গা থেকে এখানে গিয়ে জয়েন দিবেন, প্রয়োজন নাই, আপনি ডাবল ক্লিক করেন অটোমেটিক জয়েন হবে। লাস্ট পয়েন্টটা স্টার্টিং পয়েন্টের সাথে জয়েন হবে ডাবল ক্লিক করলে, বুঝতে পারছেন বিষয়টা? কে বুঝেন নাই বলেন? এই তো এই জায়গায় যাওয়ার পরে এখন আমি আর ওইদিকে যাবো না, এখানে ডাবল ক্লিক করব, করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওই মাথার সাথে। স্যার আরেকবার আরেকটু এটা হচ্ছে এরকম যে আমরা যখন সিলেক্ট করি, এটা সব সিলেক্টের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, যে আপনি যখন সিলেক্ট স্টার্ট করবেন, ধরুন এখান থেকে আমি স্টার্ট করলাম, ওই জায়গায় গেলাম, আমি ত্রিভুজ আকৃতিতে নেব, এটাতে ক্লিক করার পরে এখন আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি এখানে এসে আমি ক্লিক করতে পারি এই মাথার মধ্যে। আবার যদি এই জায়গায় আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ওই মাথার সাথে ওটা জয়েন হয়ে যাবে, এখানে ডাবল ক্লিক করলেই। বুঝা গেছে? জি স্যার। লাস্ট পয়েন্টে আপনার যাওয়ার প্রয়োজন নাই, লাস্ট পয়েন্টের জন্য আপনাকে ডাবল ক্লিক করলেই চলবে। ধরেন আমি এখানে স্টার ড্রয়িং করলাম, স্টার, এই এখন আমি ডাবল ক্লিক করব, ওই মাথাটা মিলে গেছে, বুঝছেন? এটা হচ্ছে পলিগনাল লেসো টুলের
ব্যবহার, যে আমরা এই কোণ তৈরি করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। লাস্টে আমরা ডাবল ক্লিক করব। আর লাস্ট আরেকটা বাটন আছে এখানে, ম্যাগনেটিক লেসার টুল, ঠিক না? ম্যাগনেটিক লেসার টুলের ব্যবহার দেখার আগে আমরা একজনকে প্রশ্ন করি। আচ্ছা, রিমা রহমান বলেন তো ম্যাগনেটিক বলতে কি বুঝেন? রিমা রহমান, স্যার আমি আসলে জানি না এটা। ম্যাগনেট শব্দটা আপনার পরিচিত না? ম্যাগনেট শব্দের আচ্ছা, আপনার মাইক্রোফোনে কি সমস্যা? আপনার তো কথাই শোনা যায় না। হ্যালো স্যার। বলেন। আমি এটা বুঝতেছি না স্যার। ঠিক আছে, আপনাকে আমরা 2 মিনিট সময় দিলাম, আপনি একটু সার্চ করে দেখে আমাদের বলবেন ম্যাগনেটিক বলতে কি বুঝেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ম্যাগনেটিক লেসার টুলের ব্যবহারটা দেখি। ম্যাগনেটিক লেসার টুলের ব্যবহার হচ্ছে এরকম। এখানে আমরা ম্যাগনেটিক সিলেক্ট করলাম, এরপরে দেখেন এটা আসলে খুব ইন্টারেস্টিং। একটা ক্লিক করার পরে আপনি আর কিছু করবেন না, শুধু মাউসটা মুভ করবেন। করলে ওইখানে কোনো অবজেক্টের সাইডটা স্বয়ংক্রিয়ভাবে সে ড্রয়িং করবে, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি মুভ করবেন। এটা অনেকটা সহজ বিষয়। তবে এই কাজটা করার জন্য আপনি যে অবজেক্টে যাবেন ওই অবজেক্টটার মধ্যে সাইডগুলো নিখুঁতভাবে শো থাকতে হবে। এখানে দেখেন এই যে এদিকে একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এটা আমরা কিভাবে কভার করতে পারি? এটা রিপেয়ার করতে পারি কিভাবে? বলেন। স্যার বড় করে নিতে হবে, ওই যে নিচের দিক থেকে একটু বড় করে নিতে হবে। না, ধরেন সাদা আপনি হোক। ড্রয়িং করার পরে এই সমস্যাটা হয়েছে, এখন এই মুহূর্তে আপনি কি করতে পারেন? ড্রয়িং তো আপনি করে ফেলছেন। স্যার ওই selection মাইনাসে tool-এর যে মাইনাস সিলেকশন সিলেক্ট করে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার সিলেক্ট করব কে বলছেন? বলতেছি ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করব, মানে ওইটা মুছায় আবার মানে সিলেক্ট করব আর কি নতুন করে। আমরা তো স্যার ওই এরিয়া থেকে মানে যেটা আমাদের প্রয়োজন হয় ওটা তোমরা বাদ দিতে পারি স্যার। আচ্ছা, আমরা যে এখানে যে 4টা সিলেক্টের এগুলা প্রয়োগ দেখছি, বুঝছেন, এগুলা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি বাটন ব্যবহার দেখলেন কিন্তু প্রয়োগ করা শিখলেন না, এটা তো হবে না। আমরা এখানে সিলেক্ট মাইনাস প্লাস করার বিষয়টা আমরা জানি, ঠিক না? জি স্যার জি স্যার, জি সাবস্ট্রাক্টে স্যার। হ্যাঁ, তাহলে এটা আপনি কেন প্রয়োগ করবেন না? আপনি আবার নতুন করে সিলেক্ট করতে যাবেন কেন? জি স্যার, বুঝতে পারছি। তো ইন জেনারেলি কী হয় যে আপনি যদি এখন সিলেক্টটা মাইনাস করার জন্য এই জায়গা থেকে কোনো টুলস নেন, রেক্টেঙ্গুলার কিংবা ইলেকট্রিক্যাল, তাহলে এটা দিয়ে আপনি নিখুঁতভাবে করতে পারবেন না। কেন পারবেন না? আমি মাইনাসে যাচ্ছি, এটা দিয়ে আমি ক্লিক করলাম, এটা দিয়ে তো আমি রাউন্ড আসবে, তো রাউন্ড দিয়ে যদি আমি মাইনাস করতে যাই তাহলে তো ভিতরে ঢুকে যাচ্ছে আমার, ঠিক না? তো এটার জন্য জি স্যার। এইমাত্র আমরা যে বাটনটা দেখলাম পলিগনাল লেসো টুল, এই পলিগনাল লেসো টুলই হচ্ছে এটার আদর্শ মাইনাস করার জন্য। এক্সাম্পল দেখেন, আমি পলিগনালে গেলাম, মাইনাসে গেলাম, এখন যদি আমি এই জায়গা থেকে এরকম টান দেই, দিয়ে এখানে আমি ডাবল ক্লিক করব, এখন ঠিক হয়ে গেছে, হয় নাই? জি স্যার, হয়ে গেছে। এই তো আমি এখান থেকে এরকম করে যদি এটা দেই তাহলে কি হবে? এতটুকু অংশ মাইনাস হয়েছে, এটা ভিতরে ঢুকে নাই, এই জন্য এটা আলাদা রয়ে গেছে। এই যে
তাইলে এভাবে যদি কোনো সমস্যা হয় আপনাকে ডিসাইড করতে হবে যে আমি এটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে করব নাকি ইলেকট্রিক্যাল মার্কিউ দিয়ে করব নাকি আমি লেসো টুল দিয়ে করব নাকি পলিগনাল লেসো টুল দিয়ে করব। এগুলো আপনাকে বুঝতে হবে কখন কোনটা প্রয়োগ করা পারফেক্ট। এটা মুখস্থ কোনো বিষয় না, এটা আপনি সিদ্ধান্ত নিতে হবে কাজ দেখে। আপনার কাছে 5টা টুলস আছে, কখন কোন টুল ব্যবহার করবেন এটা কিন্তু লিখিত কোনো বিষয় না, এটা দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। বুঝতে পারছেন? এটা খুবই সিম্পল বিষয়। এখানে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করার কথা যিনি বলছেন উনি আসলে আমাদের সিলেক্টের বিষয় নিয়ে চিন্তা করে নাই, শুধু দেখে যাচ্ছে, মানে মাথায় ওনার এই বিষয়গুলো নিয়ে কোনো কাজ হচ্ছে না, এটা বোঝা যায় ওনার আনসার থেকে। তো আপনাকে রিয়েলাইজেশন করতে হবে, ঠিক না? আমরা যখন একটা কাজ দেখি আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করতে পারি, আবার চিন্তা না করে শুধু দেখতেও পারি। শুধু দেখলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে। তাইলে আমরা ম্যাগনেটিক লেসো টুলের ব্যবহারটা দেখছি, ঠিক না? আমরা একজনকে বলছিলাম ম্যাগনেটিক শব্দটার বাংলা বলার জন্য, আপনি কি রেডি আছেন? এখন বলতে পারবেন? নাকি উনি লেফট নিয়ে নিছে? আমরা কাকে বলছিলাম? রিমা রহমান আপু। হ্যাঁ, রিমা রহমানের কি অবস্থা? হ্যালো স্যার, নেটওয়ার্ক স্লো, তাই আসলে আসতেছে না, এটা সার্চ করছিলাম। আপনার বাসায় কি ডিকশনারি আছে? জি স্যার আছে। ডিকশনারির নেটওয়ার্ক তো স্লো নাই, ডিকশনারিতে দেখেন। এটা আপনাকে বলতেই হবে, কিছু করার নাই, বুঝছেন? ডিকশনারি না পাইলে আপনি কাউকে ফোন দেন, মোবাইলে টাকা না থাকলে ফ্লেক্সি ভরেন। ক্লাসে কাউকে জিজ্ঞেস করবেন না, বাইরে। ওকে স্যার। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এই ম্যাগনেটিক লেসো টুলের ব্যবহার আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা দিয়ে আমরা কোনো জিনিসকে সিলেক্ট করতে পারি খুবই সহজভাবে। এই সাইড দিয়ে অটোমেটিক এটা জয়েন হবে, বুঝছেন? স্যার চুম্বক মানে চুম্বকীয় যেটা, এটা হ্যাঁ, আপনাকে কি কেউ বলে দিছে ক্লাস থেকে? না স্যার, আমি ফোনে ডিকশনারি আছে ওইটাতে সার্চ করছি আমি। আচ্ছা, এখন আপনি বলেন তো, একটা ওয়ার্ডের মিনিং দেখার জন্য ডিকশনারিতে যেতে হবে, এটা কি আপনাকে কেউ বলে দেওয়া উচিত নাকি এটা আপনি নিজেই সিদ্ধান্ত নেওয়া উচিত? সরি স্যার। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে না পারেন তাহলে তো আপনি এরকম হয়ে গেলেন রোবটিক, যা আপনাকে বলা হবে তাই করবেন, যা বলা হবে না তা করবেন না। এভাবে হলে আপনি কাজ করবেন কীভাবে? এটা তো ক্রিয়েটিভ কাজ। এখানে ক্রিয়েটিভ কাজ মানে কি, আপনি কাজ করবেন, আপনাকে কেউ বলে দেবে না। এটা রোবটিক কাজ না। ফটোশপের কাজগুলো হচ্ছে কমপ্লিট ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে কাজটা কিভাবে করবেন, ওইভাবে আপনাকে করতে হবে, বুঝছেন? একটা ওয়ার্ড মিনিং দেখার জন্য কি করতে হয় এটা যদি আপনি না বুঝেন তাহলে এটা দুঃখজনক। যাই হোক, ঠিক আছে, আপনি একটু সচেতন থাকবেন। এবং ম্যাগনেটিক শব্দটা আসলে মোস্ট কমন একটা ওয়ার্ড, ঠিক না? আমরা কিন্তু আপনাদের এই যে প্রশ্নগুলো করি, যাকে প্রশ্ন করা হবে উনি আনসার দিবেন, অন্য কেউ না। এটা কেন? এটা এজন্য যে আমরা চাই সবাই ক্লাসে কানেক্টেড থাকুক। যার কথা আমরা ক্লাসে কম শুনবো, কথা বলতেছেন না, তাকে আমরা মাঝে মাঝে প্রশ্ন করব যাতে ক্লাসে উনি কানেক্টেড হন, এজন্য। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে আমি সিলেক্টটা করলাম, এটাকে আমি ঠিক করার জন্য আমাকে নিতে হবে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। কেন? এটা হচ্ছে রাউন্ড শেপ না, এবং এটাতে আমি যেতে হবে প্লাসে। প্লাসে গিয়ে যদি আমি এখন একটা রাউন্ড নেই, এখানে দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন? এত কিছু হয় নাই।
কীরকম করছি বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আপনাকে ফটোশপে কিন্তু সিলেকশন নিখুঁতভাবে সিলেক্ট করা ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনি না পারেন তাহলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়বেন। এটা আমি মুভ করি কিভাবে, এই যে এখান থেকে এখানে মুভ করি কিভাবে করি, এটা কি বুঝেন? জি স্যার। এটা শিফটে ধরে স্পেস বারে ধরে। না, শিফট না, শুধু স্পেস বার। স্পেস বারে দৌড়া রেখে আমরা স্পেস বারে দৌড়লেই আমার এটা হাতের মতো হয়ে যাবে, হ্যান্ড টুল। আর হ্যান্ড টুল যখন আসবে তখনই আপনি ইচ্ছা মতো মুভ করতে পারেন যে কোনো অবস্থায়। মোটামুটি একটা সিলেক্ট অপশন আমরা নিখুঁত হয়ে গেছে। এখন আমি ধরেন কপি দিয়ে দিলাম একটা, দিয়ে আমি অন্য পেজে গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন খুব কম সময়ে নিখুঁতভাবে আমরা বেলুনটাকে নিয়ে আসছি, ঠিক না? আর বইয়ের প্রচ্ছদের মধ্যেই বেলুনটা রেখে দিলাম। তাইলে সিলেকশন নিয়ে আপনারা একটু সময় দেবেন, কারণ সিলেকশন মামুলি ব্যাপার না। সব কাজের মধ্যে আমাদের বারবার সিলেকশন করতে হয়। যে কোনো কাজ করেন না কেন সিলেকশনের অনেক ধরন আছে, ওই ধরন অনুযায়ী আপনি সিলেকশনের ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অবশ্য আমরা সিলেকশনের প্রয়োগ অনেক ভিন্ন ভিন্ন প্রয়োগ আছে সিলেকশনের। তো এটা আমরা কাজ করতে করতে ধীরে ধীরে বুঝে ফেলবো কতভাবে সিলেকশন করা যায়, সিলেকশনের কত ডাইমেনশন আছে। এখন যেভাবে আমরা একটা বেলুন সিলেকশন করতে গিয়ে একটা বিষয় দেখলাম, আবার ম্যাগনেটিক সিলেকশন দিয়ে আমরা বেলুন সিলেকশন দেখলাম, আর পলিগোনাল লেসো টুল দিয়ে আমরা এরকম 4 কোণা কিংবা 3 কোণা বিশিষ্ট বিভিন্ন জিনিসকে সিলেক্ট করার বিষয়টা দেখলাম, ঠিক না? ধরেন আপনি এই মাউসটা সিলেক্ট করবেন, দেখেন এটা আমি কিভাবে সিলেক্ট করি। আমি যদি আপাতত প্রথমে আমি যেটা করতে পারি, আমি তো ম্যাগনেটিক টুল দিয়ে সিলেক্ট করতে পারি, ঠিক না? একটু রাফলি নিয়ে যাচ্ছি। আবার ধরেন আমি এটা তুলে দিচ্ছি আমি ভিন্ন ধরনের সিলেকশন দেখানোর জন্য। ধরেন আপনি সিলেক্ট করলেন পলিগোনাল লেসো টুল দিয়ে, তাহলে কি হবে, আপনি রাউন্ড দিতে পারবেন না, এটাই তো। আবার আমি শুরু করি। এখন এটাকে যদি আপনি রাউন্ড করতে চান কর্নারগুলোকে, কিভাবে করবেন? এটা নিলেন আপনি, প্লাসে আছে আপাতত, আপনি মাইনাসও দিতে পারেন। আসলে ভিতরে হলে ভালো হতো, উল্টা হয়ে গেছে আমাদের। স্যার এটা কি উল্টা দিকে করলে বেটার হবে? হ্যাঁ, এটা উল্টা করলে বেটার হবে। তো উল্টা আমরা এই তো এখনই করে ফেলবো। আমি আপাতত ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে যেহেতু আমি বাইরে নিয়ে নিয়েছি, এরপরে আমি কি করলাম, প্লাসে গেলাম। প্লাসে গিয়ে আমি এটা দিয়ে দিলাম। এটা দেখানোর জন্যই আসলে আমি এখানে এই জিনিসটা করছি। এই তো মোটামুটি হয়ে গেছে, ঠিক না? এটা তো রাউন্ড, এরপরে আমি দিলাম মনে করেন। এটার জন্য আমাদের আসলে এই উল্টোটা হবে না। এখন আমরা আসলে একাধিক পদ্ধতি আছে, কি দিয়ে আপনি করবেন এটা ডিপেন্ড করে কাজের ধরনের উপরে। আসলে এত নিখুঁত হবে না এখন, যেহেতু আমরা এই পয়েন্টটা কি আমরা আরেকবার পলিগনাল নিতে পারবো না?
যে না, কোনো এটা যে কোনোটা নিতে পারি আমরা। এখানে যদি স্ট্রেট করতে চাই আমরা স্ট্রেট জি পলিগোনাল স্যার। দিয়ে করতে পারি। আমরা প্লাসে যাই, গিয়ে আমরা এখান থেকে পলিগোনাল নেই। জি স্যার। হ্যাঁ, উল্টা হয়ে গেছে, প্লাস করার কথা, প্লাস। আমরা মাইনাস করবো, ঠিক না? জি স্যার। স্ট্রেট করার জন্য এই তো আমরা এটা এখন স্ট্রেট হয়ে যাবে। এটা জি ভিতরে ঢুকে গেছে অবশ্য। তো মেনলি এটা হচ্ছে কি যে আমাদের এই বিষয়টা একটু সময় সাপেক্ষ শুরুতে। তো আমরা যদি বুঝি বিষয়টা তাহলে আমাদের জন্য কঠিন হবে না। তো ভিতরে ঢুকিয়ে এরপরে আমি ওটা দিয়ে প্লাস করে ফেললাম। এটা বড় বক্স নিতে হবে বোঝার সুবিধার জন্য। এটা আসলে একটু সময় সাপেক্ষ, বুঝছেন কীভাবে কী করবো। যেমন এখানে আমরা ভিতরে ঢুকে গেছি, এটা আসলে বাইরে হবে। তো এই জায়গায় আমার পলিগোনাল নিতে পারি। আমি এখান থেকে যদি প্লাসে দেই, স্যার, একটা কোয়েশ্চেন ছিল। যে স্যার, ইলিপ্টিক্যাল মানে যে এখন যেটা ইউজ করতেছি আমরা, ইলিপ্টিক্যাল যে টুল, এটা ছাড়া কি কার্ভ লাইন আঁকার আর কোনো টুল নেই? পেন্সিল দিয়ে আঁকতে পারবো, আর কোনো টুল নেই স্যার? এখানে আপনি যেগুলা দেখছেন যেমন লেসো টুল যদি নেন আপনি, তাহলে তো আরও সহজ। লেসো টুল জি দিয়ে তো স্যার। আপনি করতে পারেন। স্যার। লেসো টুল তো আপনি ইচ্ছা মতো ড্রয়িং করার জন্য, ঠিক না? জি স্যার, ওইটাই বলছি, এটাকেই পেন্সিল বলছি আমি, লেস। হুম, এটা দিয়ে আপনি আরও সহজে করতে পারেন। না, যেমন স্যার এই যে এটা দিয়ে আঁকলে তো স্যার মানে পারফেক্ট লাইনটা আসে না, ইলিপ্টিক্যালে যেভাবে পারফেক্ট রাউন্ড আসে আমাদের হাতে তো পারফেক্ট আসে না। এটাই জিজ্ঞেস করতেছি, আর কিছু কি টুল আছে যেটা দিয়ে মানে পারফেক্ট রাউন্ড আসবে ইলিপ্টিক্যাল ছাড়া? ইলেকট্রিক্যাল তো আসলে ইয়ের জন্য না, কি বলে, হ্যাঁ ইলেকট্রিক্যাল ছাড়া আসলে রাউন্ডের জন্য এই মুহূর্তে এখানে আর কিছু নাই। রাউন্ডটা ইলেকট্রিক্যাল দিয়ে আমাদের দিতে হবে, কিংবা নিজে ম্যানুয়ালি করতে হবে। কর্নারের জন্য রেক্টেঙ্গুলার মতো সেম এটাও, এই পলিগোনালটাও আসলে কর্নারই তৈরি করার জন্য। এই ধরনের বিষয়কে আসলে আমরা ড্রয়িং করি কিভাবে দেখেন, এটা আমরা মূলত এটা দিয়েই করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তো এটাকে মুভ করা যায়, বুঝছেন? এটা আপনি ড্রয়িং করার পরে মুভ করতে পারেন, কোথায় নেবেন আপনি মুভ করতে পারেন। এটা তো আমরা দেখাইছি যে এটাকে মুভ করা যায়। জি স্যার। যেহেতু মুভ করা যায়, তখন আমরা যদি একটা ড্রয়িং করে নেই, একটা বক্স ড্রয়িং করে নেই আমরা বড় করে, তখন এটাকে আমি যে কোনো কর্নারে মুভ করতে পারি। এখানে দুইটা হয়ে গেছে, মানে কর্নারটাকে আমরা মুভ দিয়ে করার জন্য একটা বক্স তৈরি করলাম, এটাকে আমরা মুভ করে নিয়ে গেলাম কোন জায়গায় নেব ইচ্ছে মতো। কেটে আসছে না, এভাবে না। সিলেক্ট বিষয়টা আসলে একটু জটিল। আমাদের হাতের মধ্যে আসার জন্য, কন্ট্রোলে আসার জন্য আপনাকে বসে বসে সময় দিতে হবে, দিলে আপনি বুঝবেন যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আসলে বেস্ট হচ্ছে কি যে এই মাউসটা যদি আমরা সিলেক্ট করতে চাই, পলিগোনাল নিয়ে শুধু আমরা বাইরের বর্ডারটা প্রথমে ঠিক করলাম, যে জাস্ট লাস্ট বর্ডার। এটা তো আসলে এত বেশি কার্ভ যে এটা হচ্ছে না, ওই যে এখানে বাইরে চলে আসছে। এই মাউসটা সিলেক্ট করা একটু জটিল। এটার জন্য বেস্ট হচ্ছে আপনার ম্যাগনেটিক নিয়ে নেওয়া, ম্যাগনেটিক। কারণ ম্যাগনেটিকে কী করবে, সে ওই সাইডটা ধরবে, আর পরে আপনি রিপেয়ার করে নিলেন যে সমস্যাগুলো হবে। এত ডিফারেন্ট, মানে এটা তো আসলে পুরো দুটোই সাদা, ঠিক আছে, এদিকেও সাদা এদিকেও সাদা, এই জন্য বর্ডারটা খুঁজে পাচ্ছে না। বর্ডার আমাদের থাকা জরুরি, বর্ডার না থাকলে আমরা এই কাজগুলো করতে ডিফিকাল্টি হয়ে যাবে, বুঝছেন? এটা অনেক জটিল একটা সিলেকশন, এটাতে আমরা শুরুতেই যাওয়ার প্রয়োজন নাই। আমাদের শুরুতে এ ধরনের সিলেকশন আমরা দেখবো, যে এই কিবোর্ডটা কিংবা এগুলা যেগুলার বর্ডার পাওয়া যায়, কারণ বর্ডার পাওয়া হলে সিলেক্ট করাটা সহজ হয়। এরপরেও আরও বিষয় আছে, আমরা যদি আমাদের ক্লাসের বিষয় না, এরপরে আমি দেখাই বিষয়টা। ধরেন এই মাউসটাকে আপনি সিলেক্ট করবেন নিখুঁতভাবে, ঠিক আছে। বিকল্প পদ্ধতি কী দেখেন, আমি এটাকে
পলিগনাল দিয়ে একটু দূর থেকে কেটে নিলাম। ঠিক আছে, কেটে যদি আমি এটাকে অন্য একটা পেজে নেই, একটা খালি পেজে নিয়ে দেখাই আমি কিভাবে এটাকে আমরা মেনটেন করতে পারি। এটা আমরা মাউসটা নিয়ে আসছি, ঠিক না? এখন আমি এটাকে ঠিক করে ফেলতে পারি। দেখেন কিভাবে, এই যে অংশটাকে এটাকে তো আমি মুছে দিতে পারি ইরেজার টুল দিয়ে। ফেদার কমিয়ে দিই একটু। এভাবে আপনি কেটে ফেলতে পারেন, ঠিক আছে? একটু বড় করতে হবে, যে এভাবে কাটতে হয় আপনাকে, অনেক বড় করে তারপরে কাটতে হবে। একটু সময় লাগবে, কিন্তু এটা নিখুঁতভাবে কাটা যায়, ঠিক না? প্রথম সিলেকশনে আপনাকে ঠিক করলেন না, পরবর্তীতে আপনি এটাকে কেটে দিলেন ইরেজার দিয়ে। এই সিলেকশনটাই আপনাকে করতে হবে যদি জটিল কোনো অবজেক্ট থাকে। এটাকে আপনি কেটে যত বড় করবেন তত নিখুঁত হবে। রেজুলেশনটা আপনার যত বড় হবে ততই আপনি নিখুঁতভাবে এটা কাটতে পারেন। তো আপাতত আমরা যাচ্ছি না, মানে বিকল্প আছে, ফটোশপে অসংখ্য বিকল্প আছে এই কাজগুলো করার। এখন আপনি দেখেন এটা মোটামুটি ছোটো করে দেখেন, এটা নিখুঁতভাবে আমরা কাটছি এই জায়গাটা, ঠিক না? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। তো এভাবেও আপনি কাটতে পারেন। সবসময় যে সিলেক্টই করতে হবে এরকম না, সিলেক্ট না করে সরাসরি ইরেজার টুল দিয়ে আপনি কেটে ফেলতে পারেন একটা জায়গাকে যেটা আপনার প্রয়োজন নাই, বুঝছেন? যাই হোক, আমরা বুঝছি বিষয়টা, যে এটা আসলে আমরা আস্তে আস্তে দেখব। সিলেকশনের অসংখ্য ধরনের প্রয়োগ আছে, এগুলো আমাদের প্রয়োজন আছে, ধীরে ধীরে আয়ত্তে নিয়ে আসবো আমরা। যদিও এখন অনেক শর্টকাট পথ আছে সিলেকশনের, কোনো অবজেক্টকে নির্দিষ্ট করে দিলে স্বয়ংক্রিয়ভাবেই সিলেক্ট হয়ে যায়। তো আমরা আজকে নতুন ক্লাসে ঢুকতেছি, এটা আমাদের পিছনের ক্লাসের কিছু বিষয় ছিল না। আমরা তো পলিগোনাল দেখি নাই, ঠিক না? আর ম্যাগনেটিক, এই দুইটা দেখলাম আজকে নতুনভাবে, ঠিক আছে? এগুলা নিয়ে আপনারা বসে থাকবেন। আপনি যদি 3 ঘন্টা বসে এই কাজগুলো করেন, নিখুঁত না হোক, কিভাবে করতে হয় এটা আপনি বুঝে ফেলবেন। হাতে দক্ষতা চলে আসতে সময় লাগবে, কিন্তু কিভাবে করবেন এটা যদি আপনি বুঝেন এক সময় দক্ষ হবেন। আর কিভাবে করবেন এটাই যদি আপনি বুঝেন না, আপনি যদি ডিসিশন নিতে না পারেন, এটা ওয়ার্ডের মিনিং জানার জন্য আপনি কোথায় যাবেন এটা যদি না বুঝেন, তাহলে তো পাবেন না খুঁজে। এটা যদি জানেন, পরবর্তীতে কোনো না কোনো সময় আপনি দক্ষ হয়ে যাবেন, ঠিক না? অনেকটা এরকমই আর কি। তো আমরা এরপরে যাব আজকে সেভের বিষয়টা। আমি যদি এই পিকচারটাকে এখন সেভ করতে চাই, পিকচারটা আমরা স্কোয়ার করে নিই, ব্যবহারের সুবিধার জন্য আমরা এটাকে স্কোয়ার করে নেব, এতটুকু দরকার নাই আমাদের। এটা তো আমরাই তৈরি করছি, ঠিক না? এখানে একটা বেলুন আমরাই দিছি। এই পিকচারটাকে আমি সেভ করব। মূলত আজকে সেভের উপরই আমাদের ক্লাস। আমরা সেভে যখন ক্লিক করব, কোথায় সেভ করব লোকেশন প্রথমে আমাদের দেখতে হয় এখান থেকে। তো ধরেন আমি ডেস্কটপে দিলাম, এই ডেস্কটপের মধ্যে আপনারা কি করবেন দেখেন, জাস্ট ডেস্কটপে সেভ করবেন না, ডেস্কটপে আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এটা আপনি ক্লাস প্র্যাকটিস, ফটোশপ, ফাইল এরকম কিছু একটা নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন প্রথমে, করে এখানে আপনি সেভ করবেন আপনার মতো করে একটা নাম দিয়ে। আমাদের আজকের ক্লাস কত? 5 মেবি 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, 5। তো আমরা এখানে 005 কেন দিচ্ছি জানেন? আমরা 3 ডিজিটে যাব, হয়তো 3 ডিজিটে যখন আমরা যাব আমাদের ক্লাসে 3 জন থাকতে পারে আর বাকি সবাই জোরে পড়ে যেতে পারে, কিন্তু আমরা যাব আপাতত 3 ডিজিটে।
তো আমরা একটা নাম দিলাম, লোকেশন টিক করলাম, করে আমি সেভে ক্লিক করলাম। এটা এই মেসেজটা আসলে সবসময় আসবে না যদি এখানে রাইট চিহ্ন আপনি দিয়ে দেন। এটা আপাতত আমরা আলোচনার বিষয় না, আমরা বাদ দিয়ে দিলাম। কোথায় আমরা তৈরি করছি ফোল্ডার দেখেন, এই ফোল্ডারটা আমরা তৈরি করছি, ঠিক না? এটার ভিতরে আমরা সেভ করছি ক্লাস 5 নামে ফটোশপের একটা ফাইল। এখানে লেখা আছে পিএস। ফটোশপের ফাইল মানে কি, যে আমি যদি এখন এই প্রোগ্রামটা ক্লোজ করে দেই, এটাতে ঢুকলে আমার ফাইলটা আবার ওপেন হবে। এবং এই ফাইলের মধ্যে আমি আবার এডিটিং করতে পারবো, কাজ করার উপযোগী ফাইলটা থাকবে, মানে ফিক্সড হয়ে যাবে না কাজটা। মানে একবার আমি কাজ করছি, তো এখন আমি চাইলাম বেলুনটাকে স্থান পরিবর্তন করে দেব। এই যে ফটোশপ ফাইলে সেইবার মানে হচ্ছে এটার ভিতরের অবজেক্টগুলোকে বারবার এডিটিং করা যাবে, এডিটিংয়ের উপযোগী হিসাবে থাকবে। এটা বুঝছেন? তাহলে এই হচ্ছে পিএসডি ফাইল, যেটা ফটোশপের নিজস্ব ফরম্যাট। পিএসডি, পিডিডি কিংবা পিএসডিটি একই জিনিস এগুলা। সাধারণত এটাকে আমরা পিএসডি বলি, ফটোশপ ড্রয়িং। এখন আমি যদি চাই যে এই ছবিটা আমি কারো কাছে পাঠাবো, এই ছবিটা যদি আমি এখন হোয়াটসঅ্যাপে দিতে চাই, তাহলে কিন্তু আমি পিএসডিতে দিতে পারবো না। কেন পারবো না বলেন তো? কারণ এটা ফটোশপ ওপেন হবে। ওইটা তো স্যার, ওটা আসলে স্যার পিকচার আকারে আসে না, ওটা ফটোশপের মধ্যেই থাকবে যে সেভ। আর যখন আমরা জেপিজি বা আকারে সেভ করবো, তখন আমাদের এটা পিকচার আকারে শো করবে, তখন আমরা অন্য কাউকে এটা সেভ করতে পারবো। যেটা আমরা দেখি এটা হচ্ছে এরকম যে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন থেকে কোনো ফাইল ক্রিয়েট করি, তৈরি করি, সাধারণত ওই ফাইলটা যে অ্যাপ্লিকেশন থেকে ক্রিয়েট করা হয়েছে এই অ্যাপ্লিকেশন দিয়েই ওপেন করতে হয়। এটা হচ্ছে জেনারেল নিয়ম। তো আপনি যদি চান যে এই অ্যাপ্লিকেশন ডিপেন্ড থাকবে না, সেটা অন্য কোনো ভিউয়ার কিংবা অন্য কোনো রিডার দিয়ে ওপেন করা যাবে, তখন আপনাকে কোন রিডার দিয়ে আপনি ওপেন করবেন কিংবা কোন ভিউয়ার দিয়ে আপনি দেখবেন, ওইটা আপনাকে নির্দিষ্ট করে দিতে পারেন আপনি। তো এই বিষয়গুলোই আজকে আসলে আমরা দেখবো যে আমার ফটোশপের একটা ফাইলকে আমি কোথায় দেখতে চাই, কোন ভিউতে দেখতে চাই। আমি অনলাইনে দেখব, নাকি মোবাইলে দেখব, নাকি মাইক্রোসফট ওয়ার্ডে দেখব, মানে নাকি ইমেইলে আমি দেখব। তো এই বিভিন্ন জায়গা অনুযায়ী আমরা ফাইলের ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো ভিন্ন ভিন্ন ফরম্যাটে যখন আমরা নেব, নিজস্ব অ্যাপ্লিকেশনে যদি সেই ফাইলটা আমরা ওপেন করি, তাহলে যে সুবিধা হয় এটাকে আবার রি-এডিট করা যায়। আর যখনই আপনি এটা তৈরি করবেন কোনো রিডার কিংবা ভিউয়ারের জন্য, তখন সেটা আর রি-এডিট করা যাবে না, এটা ফিক্সড হয়ে যাবে। সাধারণত আমরা কি করি, ধরেন আমি একটা ছবি রেডি করলাম, ফেসবুকে দেব। তো আমরা ফেসবুকের জন্য উপযোগী একটা ফরম্যাটে ফাইলটাকে একবার সেভ করব, আর আরেকবার সেভ করব লোকাল অ্যাপ্লিকেশনের উপযোগী করে, মানে যে অ্যাপ্লিকেশন থেকে আমরা ফাইলটা তৈরি করছি সেটার উপযোগী ফরম্যাটেও একবার সেভ করে রাখতে হয়। কেন? আপনি ফেসবুকে দেওয়ার পরে আপনার মনে হইলো যে এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, তো আবার আপনি লিখতে পারবেন না যদি আপনি জাস্ট ফেসবুকের উপযোগী করে সেভ করে রেখে দেন, তখন নতুন করে আবার এই ফাইলটা তৈরি করতে হবে। আর যদি আপনি পিএইচডিতে সেভ করে রাখেন, তো কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আপনি ফাইলটাতে ঢুকে আবার পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারছেন? এক্সাম্পল দেখেন, এই ফাইলটাকে যদি আমি সেভ করি জেপ্যাক বলে এটাকে, জেপ্যাক কিংবা জেপিজিও বলা হয় বাংলাদেশে অনেকে। তো আমরা সেভে যে দিলাম, দিয়ে এখন আমরা ফাইল টাইপ চেঞ্জ করব। ফাইল টাইপের উপরে একটা লেখা আমি দিছিলাম জিওর মধ্যে হোয়াটসঅ্যাপে, আপনারা কি পড়ছেন? জি স্যার। জি স্যার। কে পড়েন না একজন বলেন তো?
তানিয়া জান্নাত জুমা, আপনি কি পড়ছেন এটা? হ্যালো, তানিয়া জান্নাত জুমা। তানিয়া জান্নাতের কি মাইক্রোফোন ঠিক না? আপনার মাইক্রোফোনের প্রবলেম হলে আপনি চ্যাটের মধ্যে মেসেজ দেন যে আমার মাইক্রোফোনের সমস্যা নাকি এরকম কিছু। তানিয়া জান্নাতে তো কোনো কথা বলে না, সে কি ক্লাসে লগ ইন করে ঘুমিয়ে পড়ছে নাকি? আচ্ছা, না পড়লে তো আমরা তো এখানে কোনো শাস্তির ব্যবস্থা রাখি নাই যে আপনি যদি না পড়েন তাহলে দাঁড়িয়ে থাকতে হবে বেঞ্চের উপরে, এরকম কোনো শাস্তি দেওয়ার সুযোগ আছে আমাদের? শারজিন শুভা বলেন, এরকম কি কোনো শাস্তির ব্যবস্থা দেওয়া যাবে আমাদের এখান থেকে অনলাইনে? জি না স্যার। তাহলে এখানে বই পাওয়ার কিছু আছে? না পড়লে আমি বলবো পড়ি নাই, সমস্যা কি এটা বলবো যে এই সমস্যার জন্য পড়ি নাই। না পড়াটা তো কোনো ক্রাইম না যে জন্য আপনাকে ফাইন দিতে হবে, বিকাশে আমাদেরকে 500 টাকা পাঠিয়ে দিতে হবে ফাইন, এরকম তো কোনো সিস্টেম আমাদের নাই। কি বলেন, নাকি করবো এরকম কিছু? আপনি করলেও তো স্যার আমরা দিতে পারবো না, বেকার মানুষ, কেমনে দিব টাকা? সেটাই, তাইলে এখানে বয়ে পাই কেন সবাই? দুই একজন লেফট হয়ে গেছে, এর কারণ কি? এখানে তো কোনো শাস্তির ব্যবস্থা নাই। ফিজিক্যালি আপনাকে আমি বেদ দিয়ে আঘাত করতে পারবো না, অর্থনৈতিক দণ্ড দিলেও আপনি যদি না দেন কিছু করার নাই। তো এই জন্য এখানে তো আসলে বইয়ের কিছু নাই, বুঝছেন? আপনাদের আমি অ্যাটেনশন গ্রো করার জন্য বা ক্লাসে একটু অ্যালার্ট থাকার জন্য মাঝে মাঝে আমরা বিভিন্ন জনকে প্রশ্ন করি। অনেকে এরকম হয় কি, শুয়ে শুয়ে ক্লাসে জয়েন করে, আমরা অতীতের অভিজ্ঞতা দেখছি, কথা শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ে, বুঝছেন? ক্লাসে ঢুকে ঘুমিয়ে পড়ে। তো আমরা কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানোর জন্য অনেক সময় প্রশ্ন করি, বুঝছেন? জি স্যার। তো এখন কে ঘুমিয়ে আছে এটা তো আমরা বুঝতে পারি না এত দূর থেকে। আচ্ছা, বিতি সিনহা স্যার আমি লেফট নিইনি স্যার। কেন? স্যার আমি লেফট নিই নাই স্যার, আমার বাসায় এই যে নেটের সমস্যা, আমি ছাদে আসছি স্যার। আর ওই আসতেছে অনেকক্ষণ, মানে এই যে লাস্ট 5 মিনিটস আমি আপনার কোনো কথা শুনতে পাই নাই স্যার, আমি লেফট নিই নাই স্যার। মাঝে মাঝে শুনেন, আপনাকে না হয় আমরা প্রশ্ন করলাম না, এখন যতটুকু ছাদে আসছি। পারেন। এই অবস্থা যে আপনার বাসায় নেট একেবারেই নাই। জানি না স্যার, আজকে অনেক সমস্যা করতেছে। শুনেন, আপনার যদি সমস্যা করে তাহলে তো এটার ব্যবস্থা আছে, আপনার সিম চেঞ্জ করতে পারেন। আপনার কোন সিমে ভালো নেট পায় বাসায় এটা তো আপনি দেখতে পারেন ট্রাই করে। জানি না বললে তো হবে না। আমাদের 4-5টা অপারেটর আছে, যে মোবাইল অপারেটর আছে। কারো বাসায় গ্রামীণ ফোন ভালো নেট পায়, কারো বাসায় আছে এয়ারটেল ভালো পায়, কারো বাসায় বাংলা লিঙ্ক, ঠিক না? তো এগুলো তো আপনাকে বুঝতে হবে যে আমার কোন নেটটা ভালো পায়। আপনার বাসা কোথায়? এটাও মনে হয় হবিগঞ্জের এটা। হবিগঞ্জ। তো আপনি কাউকে জিজ্ঞেস করবেন আপনার ফ্যামিলি মেম্বারের যে আপনার বাসাতে কোন সিমের নেট সবচেয়ে ভালো পাওয়া যায়, বুঝছেন? আপনাকে ছাদে উঠে বসে কষ্ট করতে হবে কেন? যদি মনে করেন না পায়, কোনো সিমই ভালো না পায়, ক্লাসের সময় আপনি কারো বাড়িতে বেড়াতে চলে যাবেন। ক্লাসের জন্য আমরা জানি আমাদের বাবা দাদারা 2 মাইল 5 মাইল হেঁটে যেত, আপনি না হয় 2 বাড়ি হেঁটে যাবেন, আর কি? আপনি যদি মনে করেন বেডরুমে বসে বসেই সব কিছু শিখে ফেলবেন, কোনো ত্যাগ করবেন না, ক্লাসটাও ফ্রি পাইছেন, নেটটাও ফ্রি পাবেন, এরকম না, একটু আপনাকে ত্যাগ করতে হবে, বুঝছেন? ত্যাগ না করলে আপনাকে অর্জন করতে পারবেন না। জি স্যার। এটা আপনি ফাইন্ড আউট করে নেবেন। আমাদের অলরেডি ক্লাস তো 3-4-5টা ক্লাস হয়ে গেছে। এই 5 ক্লাসের মধ্যে যদি আপনি না বুঝেন আপনার নেটটা কিভাবে নিশ্চিত করবেন আপনি, তাহলে আপনাকে আমরা বুঝাবো কীভাবে? আর এটা তো আপনার গড়েজেই আপনি এটা ফাইন্ড আউট করতে হবে, বুঝছেন? আপনি গ্রুপেই তো জিজ্ঞেস করতে পারেন যে আমার নেটে সমস্যা হয়,
আমি কি করতে পারি, আমি কি বিকল্প সিম নেব কিংবা নেট ভালো পাওয়ার জন্য এক্সট্রা স্যার বলেন। স্যার এটা আমি আজকে সলভ করব স্যার। ঠিক এটা আমি আছে, স্যার নেটের সমস্যাটা স্যার আমি আজকে সলভ করব। ওকে ঠিক আছে। এটা কোনো সময় হয় নাই স্যার, এটা এই যে আহ, আজকে থেকে এটা হইতেছে, কিন্তু আমি সলভ করব স্যার। জি স্যার। ওকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি মোবাইল রিস্টার্ট করেন, একবার বন্ধ করে স্টার্ট দেন, দেখা যেতে পারে সলভ হয়ে গেছে। জি স্যার, এটাই হইতে পারে, কিন্তু নেটের এমনি কোনো সমস্যা নাই স্যার আমার এখানে। তাইলে আপনি মোবাইল একবার রিস্টার্ট দেন, নিশ্চিত আছি আমি ঠিক হয়ে যাবে। জি স্যার, তাহলে আমি দেই স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের সবাইকে এখন কথা বলতে হবে, আমি শুধুই বলে যাব আর আপনারা ঘুমিয়ে থাকবেন, এটা তো হয় না। সবাই জেগে আছেন কিনা আমাকে একজন একজন করে টেস্ট করতে হবে। আফসানা পারবেন লিনা, আপনার মাইক্রোফোন অন করেন। হ্যাঁ বলেন, কি অবস্থা আপনার? ক্লাস শুনতে পাচ্ছেন? আচ্ছা, বেলি দাস, আফসানা পারভিনের কাছে কিন্তু আমরা আসবো, আপনার মাইক্রোফোন যতক্ষণ ঠিক হচ্ছে না আমরা আসবো। বেলি দাস বলেন, আপনার কি মাইক্রোফোন ঠিক আছে? জি ভাইয়া, আজকে ঠিক আছে। গতকাল ক্লাসে আপনি প্রশ্ন করছিলেন, আমি আনসার দিতে পারি না, আমার মাইক্রোফোনে প্রবলেম ছিল। আচ্ছা, আপনি এই যে 20,000 টাকা দামের একটা কোর্স ফি পাইছেন, তাইলে আপনারা এখন 5,000 খরচ করে মাইক্রোফোন কিনেন কিছু। না, মাইক্রোফোন ঠিক করে ফেলছি ভাইয়া আজকে। আচ্ছা ঠিক আছে। গতকালকে প্রবলেম থেকে। আচ্ছা ঠিক আছে, আমাদের আফসানা পারভিন কি বলছেন? আছে বলছেন উনি। আচ্ছা ঠিক আছে, উনি থাকলেই হয়েছে। তারপরে বলেন বিতি সিনহা, বলেন আপনার কি অবস্থা? জি স্যার, আমার তো মোটামুটি সমস্যা নাই, নেটও ভালো আছি। আপনি কি কম্পিউটার দিয়ে জয়েন হয়েছেন নাকি মোবাইল দিয়ে? কম্পিউটার দিয়ে স্যার। সেটাই। আচ্ছা, বেলি দাস কি কম্পিউটার দিয়ে ঢুকছিলেন নাকি মোবাইল দিয়ে ঢুকছেন? ভাইয়া আমি ল্যাপটপ দিয়েই ঢুকছিলাম, আচ্ছা কিন্তু গতকাল আমার মানে একটা সফটওয়্যারে কি জানি প্রবলেম ছিল, আমি ওইগুলো দেখার পর আর কি ওইরকম কাজ করছি, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে যিনি হচ্ছেন চৌধুরী জিহান রহমান সৃষ্টি, এত লম্বা নাম, আপনি ফর্ম ফিল আপ করতে গেলে জায়গাই হবে না। বলেন তো, মাইক্রোফোনটা অন করেন আপনার। স্যার জিনান রহমান সৃষ্টি। আচ্ছা জিহান জিনান, না। আচ্ছা সরি জিনান। আচ্ছা বলেন, আপনি কি কম্পিউটার দিয়ে ঢুকছেন? জি স্যার, আমি ল্যাপটপ দিয়ে ঢুকছি। এটাকে কম্পিউটারই বলবেন, বুঝছেন? আমি যদি বলি কম্পিউটারের কি ধরন, কোন ধরনের কম্পিউটার, তখন আপনি বলবেন ডেস্কটপ নাকি ল্যাপটপ। আপনারা কি মনে করেন ল্যাপটপ এটা কম্পিউটার না? কম্পিউটার স্যার, কম্পিউটার তো স্যার। হ্যাঁ, তো যখন আপনাকে বলবে আপনার কি বাসায় কম্পিউটার আছে, আপনি যদি বলেন না আমার বাসায় ল্যাপটপ, তাহলে বোঝা যায় আপনার এটা কম্পিউটার না, এটা হচ্ছে ল্যাপটপ, ঠিক না? আমার কম্পিউটারের মধ্যে তো দুইটা ধরন, ল্যাপটপ আর ডেস্কটপ। ধরন তো পড়ে, আপনি পড়েন কি না? আপনি বলেন না আমি পড়ি না, আমি সায়েন্সে, হবে? প্রথমে আপনাকে বলতে হবে যে আমার কম্পিউটার আছে। এখন কেউ যদি বলে কি কম্পিউটার, তখন আপনি আনসার দিবেন যে আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ। হ্যাঁ, কম্পিউটারের প্রকার বললে আনসার দিবেন। আমি তো প্রকার বলি নাই, বলছি যে আপনি কম্পিউটার দিয়ে লগ ইন হয়েছেন ক্লাসে নাকি মোবাইল দিয়ে হয়েছেন। তো আপনি বলতে পারবেন, শর্টে বললেন যে আমি কম্পিউটার দিয়ে লগ ইন হয়েছি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ফারজানা আলী লাবণী। হ্যালো। জি জি স্যার। আপনি কম্পিউটার দিয়ে ঢুকছেন? জি না, মোবাইল দিয়ে। আপনার কি কম্পিউটার নাই নাকি আজকে ঢুকেন নাই? কম্পিউটার আছে স্যার, কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা, আমাদের কাল কম্পিউটার ঠিক করে আনিছিলেন টিলাগড় থেকে কে? আমি স্যার। এখন কি আপনার কম্পিউটার ওকে আছে সব কিছু? জি স্যার। ফটোশপ 20 পাইছেন?
জি স্যার পাইছি। আর জাস্ট উনি বলছেন যে ভাইরাস কি একটা ওইটা ঠিক করার জন্য আপনাকে বলবো ওইটা। আচ্ছা, আর এখানে কি ইলাস্ট্রেটর 20ও দিয়ে দিছে? না স্যার। আপনি শিওর? ও তো বলছে আপনাকে ইলাস্ট্রেটর 20 এবং ফটোশপ 20 দুইটাই আছে আপনার কম্পিউটারে। আপনি দেখেন নাই না মনে স্যার, হয়। উনি জাস্ট অ্যাডোব ফটোশপ দিয়ে দিয়েছেন। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? হ্যাঁ পারবো। করেন। স্যার এইটা শুধু আপনার যে অ্যাডোব ফটোশপ। ফটোশপের পাশে এআই লেখা আছে দেখছেন? ও এইটা? হ্যাঁ, এখানে ক্লিক স্যার। করেন, এআই এর উপরে ক্লিক করেন। ইলাস্ট্রেটর জি স্যার পাইছি এখন। এখন কেন পাবেন? এটা তো আগে থেকেই ছিল। আপনি কম্পিউটার নেওয়ার পরে একটু খোঁজ নেবেন, দেখবেন আপনার স্ক্রিনে কি ইমেজ স্যার গ্লাস আছে। অ্যাডোব লেখা ছিল তো আর খেয়াল করি না, ভাবছি মনে হয় ওইটা ওইটার সাথে ফটোশপের। হ্যাঁ, 3 জায়গায় রাখা আপনার, দেখেন উপরে একবার রাখা, টাস্কবারে একবার রাখা, স্টার্ট মেনুতে গেলেও আরেকবার পাবেন। 3 জায়গায় অ্যাডোব ইলাস্ট্রেটর আছে আপনার। জি স্যার। এরপরে আপনি যদি অস্বীকার করেন এটা তো হয় না। আপনি একটু সমস্যা দেখবেন, হবে না। একটু খুঁজে দেখবেন, ওখানে আরও অনেক জিনিস দেওয়া আছে, আপনি একটু সার্চ করে দেখবেন, ঠিক আছে? আপনার শেয়ার ওকে বন্ধ স্যার। করে দেন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আছি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি এখন স্যার মোবাইল দিয়ে ঢুকছি তো তাই কথা শোনা যাচ্ছে। আপনি মোবাইল দিয়েও ঢুকছেন, কম্পিউটার দিয়েও ঢুকছেন, ঠিক না? আপনি তো স্যার 3টা ডিভাইস দিয়ে ঢুকে গেছেন। জি স্যার কথা বলার জন্য। ঠিক আছে, সমস্যা না। আপনি অ্যাক্টিভ আছেন, স্যার, ভালোভাবেই আমি অ্যাক্টিভ আছেন। জি স্যার কম্পিউটার দিয়ে ঢুকলে স্যার আমার কথাটা যায় না, বাট আমি সবার কথা শুনতে পাই। এখন স্যার মোবাইল দিয়ে ঢুকছি, এখন আমার কথা যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমরা ফাতেমা সুলতানার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার ডিভাইস সব কিছু ঠিক আছে তো? মাইক্রোফোন, স্পিকার? জি স্যার। শুনেন, আপনাদের কারো প্রবলেম থাকলে আমাদের বলবেন, বললে যেমন ওনার নেটের প্রবলেম ছিল, আমরা একটা সলিউশন দিছি, ঠিক না? যে আপনি রিস্টার্ট জি, স্যার। করেন কিংবা আপনি সিম চেঞ্জ করে অন্য সিম দিয়ে দেখতে পারেন। তো এই যে সলিউশনগুলো তো আপনি তখনই পাবেন যখন আপনার প্রবলেমটা বলবেন। আর প্রবলেম নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে তো আমরা সলিউশন দিতে পারবো না, ঠিক না? আমরা তো জ্যোতিষ না যে আপনার প্রবলেমটা আমরা চোখ বন্ধ করে দেখে ফেলবো যে আপনি এই প্রবলেমে আছেন, সলিউশন দিয়ে দেবো, এরকম পারবো? জি না স্যার। আমরা কম্পিউটার বিশেষজ্ঞ, জ্যোতিষ শাস্ত্রে এখনও বিশেষজ্ঞ হয় নাই, বুঝছেন? চেষ্টা করতেছি, দেখি ভবিষ্যতে হতে পারে কিনা। আচ্ছা যাই হোক, আমাদের এরপরে কার সাথে কথা বলছিলাম? জাহান জাহিন। জি স্যার আছে। আপনার সব ঠিক আছে? কম্পিউটার দিয়ে ঢুকছেন আপনি? না স্যার আমাদের ওয়াইফাই নাই, আমি কারেন্ট চলে গেছে, তাই এই জন্য মোবাইল দিয়ে, আদারওয়াইজ আমি ল্যাপটপে কম্পিউটার দিয়ে। আপনার বাসা কোথায়? মেজরটিলা। মেজরটিলা। এখানে তো লং টাইম কারেন্ট যাওয়ার কথা না, ঠিক না? কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা, নাকি অনেকক্ষণ থাকে নিলে? স্যার যায় আসে, যায় আসে, বাস ওয়েদারের সাথেও কানেক্ট, মানে মেইনলি কারেন্ট খুব প্রবলেম করে। আপনাদের কি পল্লী বিদ্যুৎ নাকি এটা? পল্লী বিদ্যুৎ ওইটা তো জানি না স্যার। ওটা আপনি জেনে নেবেন। বিদ্যুৎ কয়েক ধরনের আছে। সিলেট শহরে যেটা হয় এটাকে বলা হয় ওয়াপদা, আর যেটা গ্রামে যেগুলো বিদ্যুৎ থাকে এগুলোকে বলা হয় পল্লী বিদ্যুৎ। তো পল্লী বিদ্যুৎগুলোর ডিস্টার্ব একটু বেশি হয়। বিদ্যুতের ধরন জানবেন। আমাদের প্রচুর হয় টেক্সটাইল এরিয়া। ঠিক আছে, জুম্পা পালা মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। আপনার কি অবস্থা বলেন? নেট, কম্পিউটার, মাইক্রোফোন সব ঠিক আছে তো? জি স্যার সবই ঠিক আছে।
কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে বলবেন, শেয়ার করবেন যে আমার তো নেটের সমস্যা হয়। এটা হোয়াটসঅ্যাপে লিখতে তো কোনো প্রবলেম নাই, ঠিক না? তখন আমরা কি সমস্যা বুঝলাম, কোনো সমাধান দিতে পারলে দিলাম। এই জন্য আপনাদের সবাই এই জিনিসগুলো একটু অ্যাক্টিভেট থাকতে হবে। আপনারা নিষ্ক্রিয় অবস্থায় যদি থাকেন তাহলে তো হবে না। লিমা বেগম, জি স্যার, আসছি স্যার। আপনি কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? স্যার আমি তো ওইটা দিয়ে দিছি, J&L ওইটা দিয়ে। আমি আপনাকে বলছিলাম এই ইমেইলে আইডি আপনি কানেক্ট করবেন, এটা বলছিলাম। মানে এটা আপনি রাখবেন, এটা আমি ওই দিন বলছিলাম স্যার। মানে আমি J&L দিয়ে স্যার অ্যাটেন্ডেন্স করব। এটা বুঝতে পারছি, কিন্তু এখন আপনি এই যে লিমা বেগম, এটা কি আপনার রেজিস্ট্রেশনের নাম? জি স্যার, রেজিস্ট্রেশনের নাম। জাস্ট লিমা বেগম, এটাই তো? জি স্যার, জি এটাই আমার নাম, আর কোনো নাম নাই। আর আপনার ইমেলটা কি এখন অরিজিনাল ইমেল নিয়ে আসছেন তো? জি স্যার, ওইটাও তো স্যার অরিজিনাল ছিল, কিন্তু ওইটা আমার ভাই ইউজ করে, এর জন্য আমি চেঞ্জ করে এখন এইটা আনছি। তো এখন আপনাকে আমরা ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, বুঝছেন? আপনি চ্যাটের মধ্যে দেখেন গুগল ক্লাসরুমের একটা লিংক পাবেন, আর একটা কোড লাগবে। আপনার কোডটা আমি দিয়ে দিচ্ছি। আপনার বর্তমান ইমেল থেকে আপনি এই লিংকে ক্লিক করে ঢুকে এই কোডটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাটেন্ডেন্স দেন, দিলেই আপনার ইমেল আমাদের কাছে রেকর্ড হয়ে যাবে, অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে, বুঝছেন? এটা ম্যানুয়ালি করতে হয় না। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন দিয়ে দিব স্যার। ক্লাস আমাদের গ্রুপের মধ্যে তো এটা ছিল, গ্রুপের মধ্যে ইনফোতে এটা আছে না? ক্লাস কোড এবং ক্লাস লিংক দেখা যাচ্ছে? জি স্যার। তো এই অ্যাটেন্ডেন্সের লিঙ্কে ঢুকে আপনি এই কোড একদিন দিতে হবে। নতুন ইমেল হইলে প্রথমবার আপনাকে এই কোড দিয়ে ঢুকতে হবে, দিলেই আপনার ইমেল রেজিস্টার্ড হয়ে যাবে। পরবর্তীতে আর আপনাকে কিছু করতে হবে না, বুঝতে পারছেন? আপনাদের মধ্যে যে কেউ যদি ইমেল চেঞ্জ করেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে ওই কোডটা দিবেন, একদিন দিবেন, পরবর্তী দিন আর দিতে হবে না। জি জি, এটা স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা নিচের দিকে যাচ্ছি না, আমরা ক্লাসে ফিরে আসি। এখন দেখি কি অবস্থা। একজন ঘুমিয়ে থাকার জন্য সবার প্রবলেম হয়েছে, বুঝছেন? আমাদের 15 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। একজন রেসপন্স করে নাই, আমি সন্দেহ প্রকাশ করছি যে মনে হয় সবাই ঘুমিয়ে আছেন নাকি, এই জন্য একটু টেস্ট করলাম। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। আমাদের সেভের বিষয়ে আমরা ছিলাম, ঠিক না? যে আমরা যদি জেপেগ সেভ করি, যেটা মোস্ট কমন ওয়েবের জন্য, জেপেগ দিয়ে আমরা সেভ করলে আমাদের সামনে জেপেগের কিছু কোয়ালিটি মেনটেন করার বিষয় আসবে, যে আমি কি এটা লার্জ ফাইলের জন্য কোয়ালিটিটা কি হাই হবে নাকি লো হবে। এখানে দুইটা বিষয় আছে। যদি আপনি লার্জ ফাইল করেন, যেমন এটার সাইজ হচ্ছে প্রায় 3 MB, এখানেও আপনি দেখেন লো, মিডিয়াম, হাই এবং ম্যাক্সিমাম 4টা ক্যাটাগরি আছে। তো আপনি বুঝবেন যে আপনার কতটুকু ক্যাটাগরি মেনটেন করতে চান, এটা ঐচ্ছিক বিষয়। মিডিয়াম যদি দিই, আমার ফাইলের সাইজ হবে 3.79K, এরকম আর কি। তো ধরেন আমি রাখলাম এরকম 8-এ রাখলাম, কোয়ালিটি 8। তাইলে আমার এখানে দেখেন এই ফাইলটা আসছে, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় বলি। আপনাদের সবাইকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে ইমেজ গ্লাস। ইমেজ গ্লাসের স্পেশালিটি কি দেখেন? ইমেজ গ্লাস হচ্ছে, আপনি যদি একটা ছবি ওপেন করেন, ইমেজ গ্লাস দিয়ে যদি আপনি ওপেন করেন, আমার এখানে ইমেজ গ্লাস তো থাকার কথা, ওপেন উইথ,
হ্যাঁ, এই দেখেন ইমেজ গ্লাস দিয়ে যদি কোনো ছবি, আমি একটা ছবি দেখার ভিউ রাখি, এটা দিয়ে ওপেন করলে সুবিধা কী হয় দেখেন, আপনি এই জায়গা থেকেই চাইলে কোনো অংশকে কপি করে নিয়ে যেতে পারেন। ছবিটার জন্য আলাদা কিছু করতে হয় না, এখানে আপনি কপি করেন, ফটোশপে যান, ছবি দেখার জন্য পারফেক্ট একটা ভিউয়ার হচ্ছে এটা ইমেজ গ্লাস। ঠিক আছে, ইমেজ গ্লাস কোথায় আছে আপনাদের লিঙ্ক দিয়ে দেই। ইমেজ গ্লাসটা আপনি পাবেন গেট ইনটু পিসি। কি ব্যাপারটা, রিফ্রেশ করি, ইমেজ গ্লাসটা কোথায় আছে, আমার কম্পিউটারে দেখি। স্যার উপরের দিকে আছে এই যে হ্যাঁ, স্যার। একটা ভার্সনটা কপি করে নিয়ে যাচ্ছি যাতে আমাদের খুঁজে পাইতে সহজ হয়। কি হয়েছে এখানে দেখাচ্ছে না কেন? কেন পাইল না? টাকার তো কথা। আচ্ছা, আমরা ডাইরেক্ট গুগল, এটা বাদ দিই, সরাসরি গুগলে সার্চ দিই। এই তো আছে, এটা যে ফটো ভিউয়ার বুঝছেন, ছবি দেখার জন্য একটা পারফেক্ট। এখন যাবে না, মোবাইলটা আসলে ডিসকানেক্ট দেখাচ্ছে, তার মানে আমি যদি এখন পোস্ট দেবো আপনার পরে পাবেন, এটা এই মুহূর্তে আপনারা পাবেন না। ঠিক আছে, এই ইমেজ গ্লাসটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, খুব ভালো একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনাকে ছবি দেখতে সহজ হবে, স্মুথলি ছবি হ্যান্ডেল করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? এটা দিয়ে মানে ফটোশপের মানে উইন্ডোজের নিজস্ব ভিউয়ার যেটা আছে, এটা দিয়ে ছবিকে তেমন কিছু এখানে করা যায় না। যখন আপনি ইমেজ গ্লাস দিয়ে দেখবেন তখন এটাতে অনেক ভালোভাবে ছবিকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এটা পার্মানেন্ট করে দিচ্ছি, এই যে খুবই ভালোভাবে ছবিকে হ্যান্ডেল করা যায়। যে কোনো ছবিকে এই জায়গার মধ্যেই কাট, কপি, ক্রপ, তারপরে এই যে বিভিন্ন ধরনের কাজ করে মানে মোটামুটি ছবিকে কিছুটা এডিটিংও এখানে করা যায়, বুঝতে পারছেন? ক্রপ করা যায়, ছবিটাকে ছোটো করে ফেলা যায়, মোটামুটি বেশ কিছু কাজ করা যায়। এবং লাইট সফটওয়্যার, কম্পিউটারকে বিজি করবে না, কম্পিউটার লোড হবে না বেশি। ইমেজ গ্লাসটা সবাই আপনারা ডাউনলোড করে নেবেন। তাইলে আমরা সেভের ভিতরে আমরা যাই আর একটু, এরপরে আমরা সেভে কী দেখবো দেখেন, আজকে আমরা এখানে সব কিছু দেখবো না, কয়েকটা ফরম্যাট আমরা দেখে ফেলি। আমরা জেপিইজি দেখছি, পিএসডি দেখছি, এরপরে দেখেন বিএমপি যেটা বিটম্যাপ ইমেজ, এটা আসলে আমরা এই মুহূর্তে ব্যবহার করি না, এটার অনেক উন্নত ভার্সন আছে আমাদের সামনে, এই জন্য এটা আমরা ওইভাবে ব্যবহার, আর মোস্ট ইউজেবল কিছু ফরম্যাট দেখি। তারপরে হচ্ছে আমরা দেখব পিএনজি। পিএনজিটা হচ্ছে এরকম একটা ফাইল যার ব্যাকগ্রাউন্ড থাকে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো তথ্যকে যদি আপনি সেভ করতে চান তাহলে পিএনজিতে সেভ করতে হবে। এক্সাম্পল বলি আমরা, ধরেন আমি একটা নতুন ফাইল নিলাম, জেনারেলি যে কোনো পিকচার ওপেন করলে তার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে 0 করে দিচ্ছি। নতুন একটা ফাইল নেই, এটাকে ডিলিট করে দেই। এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা লেয়ার, ঠিক আছে, 0 ব্যাকগ্রাউন্ড। তো এখানে যদি আমি কিছু রাখি,
ধরেন আমি একটা সিগনেচার দিলাম এখানে, এটা হচ্ছে একটা সিগনেচার, ঠিক আছে। আরেকটা দেই, তো এটা যদি আমি এখন সেভ করে রাখি পিএনজিতে, সুবিধা কি হচ্ছে দেখেন, পিএনজিতে সেভ করলে কোনো কারণে আমার এই জায়গার মধ্যে আমার সিগনেচারটা আমি প্রয়োগ করব, এখানে রাখবো আমি সিগনেচারটা এনে। তো আমি যদি ওই ফাইলটাকে ওপেন করি, পিএনজি ফাইলটাকে ওপেন করি, এখান থেকে আমি সিগনেচারটাকে নিয়ে যেতে পারতেছি। কি ব্যাপার, কিবোর্ডে কি কোনো সমস্যা? আমরা একটা নেই, দুইটা নিলে অসুবিধা। কপি করে নিয়ে যাচ্ছি, পেস্ট, আসলো না কেন? এটা দুইটা একসাথে আসছে, আমরা একটা কেটে ফেলবো পরে। আমরা যেটা বলতে চাচ্ছি যে এখন আমি এই যে শুধু লাইনটাই আসছে, ব্যাকগ্রাউন্ডে কিছু আসে নাই কিন্তু, ঠিক না? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে এটা সুবিধা। আমি আবার যাই, পিএনজি মানে হচ্ছে কোনো অবজেক্ট যখন কোনো পিকচারে আপনি রাখবেন, ওই অবজেক্টটার যতটুকু আপনার ড্রয়িং করবেন শুধু এটাই থাকবে, অন্যটা থাকবে না। এই যে এই সমস্যা কেন হচ্ছে জানেন, এই জায়গার মধ্যে দেখেন আপনার প্লাস দেওয়া আছে, অ্যাড টু সিলেকশন, এই জন্যই প্রবলেমটা হয়েছে। যে জন্য এটা আসলে আমরা মাউস দিয়ে করি না কোনো সময়, আমরা এগুলো কিবোর্ড দিয়ে করলে অটোমেটিকলি সিলেক্টটা উঠে যাবে, আর প্রবলেম হবে না। তারপরেও হচ্ছে না, হওয়ার কথা। হ্যাঁ, এখন হবে। এটাকে আমরা যদি আমার ওই পেজে নিয়ে যাই, যেটা হচ্ছে আমার সিগনেচার, আমি এটাতে প্রয়োগ করব এই পেজে। শুধু লাইনটা আসছে, ঠিক না? এই হচ্ছে এটার সুবিধা, যে আমি এই সিগনেচারটাকে যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারি যদি পিএনজিতে রাখি। আর যদি আমি এটাকে পিএনজিতে না রেখে সেম ফাইলটাকে যদি আমি, দেখেন এখানে আসেন, এটাকে যদি আমি জেপিইজি সেভ করি তাহলে কি হয়? আমি ওটাকে ওপেন করি আবার, দেখেন জেপিইজি ফাইলটাকে যদি আমি ওপেন করি, হ্যাঁ এটা হচ্ছে পিএনজি, লেখা দেখাচ্ছে এটা হচ্ছে জেপিইজি। দেখেন এটা সাদা হয়ে গেছে, এটা আপনি আলাদা করে নিতে পারবেন, এটা যদি কেটে নেন সাদা সহ যাবে। এটা যদি আপনি ধরে নিতে চান, এই সাদা সহ চলে আসছে, ঠিক না? তাহলে পিএনজির স্পেশালিটি হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড ক্যারি করে না, ব্যাকগ্রাউন্ড জিরো রেখে অবজেক্টকে সেভ করতে পারে। এটা পিএনজির স্পেশালিটি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এই ব্যাপারটা জানে না যে পিএনজিতে আমরা যে একটা ড্রয়িং অবজেক্টকে জাস্ট ড্রয়িংই নিতে পারি ব্যাকগ্রাউন্ড জিরো রেখে, আর জেপিইজি গেলে আমাদের এরকম আসবে। পার্থক্য বুঝছেন? এই হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করছি, এটা যদি আপনি বুঝতে চান, এটা খুবই সহজ বিষয়। আমরা আবার যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে একটা পিকচার থেকে রিমুভ করতে পারি। আপনি যখন একটা পিকচার ওপেন করবেন, যে কোনো একটা লেয়ার ওপেন করবেন, সেখানে ব্যাকগ্রাউন্ড আসে। আপনি নিউ লেয়ার তো নিতে পারেন, এটা আমরা দেখাইছিলাম কতদিন। নিউ লেয়ার, প্রত্যেকটা নিউ লেয়ার ব্যাকগ্রাউন্ড জিরো থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে না। এখন আপনি যদি এটাকে, এই লেয়ারটাকে ডিলিট করে দেন, এটাকে যদি ডিলিট করে দেন ব্যাকগ্রাউন্ড লেয়ারকে, তাহলে তো আপনার জিরো ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক না? এখন আপনি যাই করবেন এখানে শুধু ওই কাজটাই থাকবে।
এই লাইনটাই শুধু থাকবে, এখানে অন্য কিছু নাই। আপাতত এটা আছে, কিন্তু যদি আপনি সেভ করেন আপনার পিকচারকে, যদি আপনি সেভ করে ফেলেন, সেভ করলে কিন্তু এটা যদি আপনি জেপিইজি সেভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। যদি এখানে ব্যাকগ্রাউন্ড ছিল না, সেভ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে, বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? পিএনজি ফরম্যাটের স্পেশালিটি কি? জি স্যার। কেউ না বুঝলে বলেন। একটা ফাইলকে, হ্যাঁ সুলতানা রাজিয়া কিছু বলবেন? না স্যার, এটা ক্লিয়ার আমার কাছে। হ্যাঁ, এটা কি আপনি আগে জানতেন? না স্যার, জানতাম না। এখন আপনি প্রয়োগ করে দেখবেন, নাইলে ভুলে যাবেন কিন্তু পরে। এটা প্রয়োজন হয় আমাদের, অনলি ড্রয়িং অবজেক্ট সিলেক্ট করে রাখার আমাদের প্রয়োজন হয়। তো আপনি যদি পিএনজিতে না করেন তাহলে এটা কিন্তু পাবেন না, আপনার ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। আর পিএইচডিতে রাখলে তো, আর যদি পিএইচডিতে রাখেন তাহলে তো কোনো সমস্যা নাই, পিএইচডি তো স্বাভাবিক, যা আছে তাই থাকবে। হ্যাঁ, এরপরে আমাদের ফরম্যাট যেটা হচ্ছে জিআইএফ, জিফ, এটাকে জিফ ফাইল বলে। জিআইএফ এর স্পেশালিটি কি দেখেন, আমরা বিচ্ছিন্নভাবে দেখতেছি, বুঝছেন, ধারাবাহিকভাবে না। যেগুলো আসলে মোর ইউজেবল, খুব বেশি ব্যবহার হয়, এরকম কিছু ফাইল টাইপ নিয়ে আমরা কথা বলতেছি। তো জিপ ফাইলটা কি হচ্ছে দেখেন, এটার আসলে কাজ কি, এটাও ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ করে। তবে এটার আরেকটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এটা অ্যানিমেটেড ফাইল সেভ করে, ভিডিও ফাইলের মতো। অ্যানিমেটেড ফাইল বুঝেন তো? আমি একটা অ্যানিমেশন ফাইল নিয়ে আসি বোঝানোর সুবিধার জন্য। অ্যানিমেশন ফাইল আসলে আমরা ফটোশপে তৈরি করতে যদিও পারি, এটা অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়। আপনাদের কোর্সের মধ্যে অ্যানিমেশন তৈরি করার বিষয় দেখানো হবে না। এই তো মনে করেন এই ফাইলটাকে আপনি দেখেন, অরিজিনাল ফাইলটা কি একবার দেখেন। এটা এটা হচ্ছে অ্যানিমেটেড ফাইল, ঠিক আছে? এরকম ফাইল দেখছেন তো আপনারা? জি স্যার। জি স্যার। কিংবা অন্য একটা দেখেন, বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় অ্যানিমেটেড ফাইল। এই ফাইলগুলোর এক্সটেনশন কি পিছনে আছে দেখেন তো, ডক্টর জিফ, ঠিক না? তো অ্যানিমেটেড ফাইলগুলা এভাবে এই ফরম্যাটেই থাকে। এটা আসলে কিভাবে হয়, আপনি যদি এই ফাইলটাকে ফটোশপ দিয়ে ওপেন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা মানে স্পেশালিটি কী। এই ফাইলটার করতে গিয়ে কতটা পিকচার তৈরি করছে দেখেন, 1 থেকে 72। আর এটাতে কয়টা আছে, 1 থেকে 29, এটা একটু কম আছে, এটাই আমরা দেখি। এই দেখেন, এটা হচ্ছে খুবই স্লোলি 1টা থেকে 8টা পিকচার কীভাবে যাচ্ছে। এখানে যা আছে হাইড করি, যেমন এখানে কি আছে দেখেন, এটার মধ্যে এই লুকটা এখানে একটু সামনে যাচ্ছে, যত যাবে সামনে যাবে এটা। প্রত্যেক জায়গায় ছবির পরিবর্তন আছে, পরিবর্তন না? তো এই ছবিটাকে বিভিন্নভাবে ড্রয়িং করা হয়। একটা জিনিস তৈরি করে একটু পরিবর্তন করে আবার আরেকটা লেয়ার, একটু পরিবর্তন করে আবার আরেকটু লেয়ার, এভাবে করে করে আমরা অনেকগুলা ছবি যখন তৈরি করব তখনই একসাথে আমরা এটাকে যখন জিআইএফ ফাইল দিয়ে সেভ করব তখন এটা অ্যানিমেটেড হয়ে যায়। অ্যানিমেটেড হওয়ার আলাদা কিছু ব্যবহার আছে সেভ করার ক্ষেত্রে। তো এই বিষয়টা আমরা আসলে আলোচনার বিষয় না, কিন্তু আমরা বুঝলাম এটাই যে জিপ ফাইলগুলা অ্যানিমেটেড ফাইল, যেগুলাতে আমরা মুভিং কোনো পিকচার রাখতে পারি। এটাকেও আমি জিআইএফ দিয়ে সেভ করতে পারি, জিপ দিয়ে, এটা কোনো ব্যাপার না। এরপরে আমরা যাই পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল তো আমার মনে হয় সবাই বুঝেন। পিডিএফ ফাইলের বৈশিষ্ট্য কেউ বুঝেন না বলেন তো? মানে পিডিএফ কোথায়, কেউ বুঝেন পিডিএফ এর
ফাইলের বৈশিষ্ট্য কি? ওয়ার্ড মিনিং না, এটার মানে প্রয়োগটা কি? না স্যার। ডকুমেন্ট আকারে রাখার জন্য স্যার পিডিএফ করা হয়, কোনো একটা ফাইলকে ডকুমেন্ট আকারে রাখার জন্য পিডিএফ করা হয়। আপনারা কি কম্পিউটারে কোনো বই পড়ছেন কখনো? কম্পিউটারের বই, ই বুক, জি জি স্যার। ওই বইগুলো কীরকম হয় দেখছেন? এই বইগুলোর ফরম্যাট কি থাকে? পিডিএফ এ থাকে স্যার। হ্যাঁ, এটা পিডিএফ। পিডিএফ হচ্ছে এরকম একটা মানে ফরম্যাট যেখানে মূলত টেক্সট বেস বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা হয়, পিকচারও থাকতে পারে। তো এটা স্পেশালিটি কি, যে এটা রেজুলেশন অনেক ক্লোজ করলেও এটা অস্পষ্ট হয় না। পিডিএফ ফাইল অহরহ আমাদের আছে, যে কোনো জায়গায় আপনি যান পিডিএফ ফাইল পাবেন। পিডিএফ ফাইলের ম্যাক্সিমাম বইগুলাই অনলাইনে পিডিএফে থাকে। দেখেন পিডিএফ বুক চলে আসছে। এই তো হচ্ছে একটা বই, এটা পিডিএফ, ঠিক না? বুঝতে পারছেন? তো এভাবে আমরা পিডিএফ, ফটোশপ থেকে আমরা পিডিএফ তৈরি করতে পারি। ফটোশপে আমরা পিডিএফের উপরে একটা ক্লাস নেব, যেখানে আমরা দেখাবো যে আপনি কিভাবে চাইলে ফটোশপ থেকে একটা পিডিএফ বুক তৈরি করতে পারেন। পিকচার বুকও থাকতে পারে, আপনি 50টা পিকচার দিয়ে একটা পিডিএফ তৈরি করে ফেলতে পারেন, যেটা আপনার একটার পর একটা পেজ থাকবে যেখানে আপনি দেখবেন এটা, ঠিক না? এই বইটা আপনারা পড়তে পারেন, যেহেতু আমাদের কাকতালীয়ভাবে আসছে। এটা তো পেস্ট হবে না, আপাতত দিলাম। আমার এই মুহূর্তে শিডিউলে আছে। এটার মানে কি জানেন? এখানে যে গড়ির ছবি দেওয়া আছে, এটা বুঝতে পারছেন? সেন্ড হয় নাই এখনো। এটাকে বলা হয় শিডিউল সেন্ড, মানে যখনই আমি কানেক্টেড হব, আমার ফোনটা যখন কানেক্টেড হবে তখন স্বয়ংক্রিয়ভাবে এটা সেন্ড হয়ে যাবে। এখন পেন্ডিং আছে, পেন্ডিং। মোবাইল ডিসকানেক্ট থাকার জন্য, মোবাইল একটু দূরে থাকলে ডিসকানেক্ট হয়ে যায়, এটা তো জানেন। জি স্যার। সেটাই। তো আমরা এই ফরম্যাটটা বুঝছি, তারপরে আমরা শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। এরপরে আমরা দেখি আর কি ফরম্যাটের কথা বলছিলাম আমরা। এই TIFF আছে একটা, এটাও আসলে মানে খুবই হাই রেজুলেশন পিকচার ব্যবহার করার জন্য আমরা TIFF ফাইল ব্যবহার করি। এগুলো আসলে আপনারা একটু দেখবেন, আমরা যে লিঙ্ক দিছি ওখানে পড়লে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে খুব জটিল কিছু না। আপনাদের নেক্সট ক্লাসে আমরা আমাদের যে গ্রাফিক্স গ্যালাক্সি আছে, গ্রাফিক্স মানে যারা আপনারা গ্রাফিক্সে ক্লাস করেন তাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনাদের আমরা ঢুকিয়ে দেব। এই গ্রুপে এখানে বিভিন্ন জনে কাজ করে, আপনারা দেখবেন আমাদের স্টুডেন্টদের। এই যেমন বিফোর এরকম গড়ি ছিল, এখান থেকে গড়িটা সে রিমুভ করে দিছে। কে দিছে এটা? ইয়ামুল ইসলাম, ঠিক না? এভাবে দেখুন বিভিন্ন স্টুডেন্টদের কাজ আছে, কিন্তু এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা ব্যাকগ্রাউন্ড ছিল আরেকটা ব্যাকগ্রাউন্ড করে দিছে। কায়কবাদ মান্না এই যে চুকটাকে ইয়ে করে দিছে, চেঞ্জ করে দিছে, ঠিক না? তো এভাবে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের কাজ এখানে আছে। এটা হচ্ছে হেয়ার, চুল কেটে নিয়ে আসার বৈশিষ্ট্য। তো এখানে আপনারা মেম্বার হয়ে যাবেন। আগামী ক্লাসে আপনাদের মেম্বার করে দেব যাতে আপনারা কাজ করতে পারেন। এখানে মনে হয় আমি ফরম্যাট নিয়ে একটা পোস্ট দিয়েছি আজকে, কোথায় দিলাম?
যাই হোক, আগামী ক্লাসে আমরা গ্রাফিক্সের ক্লাসে আপনারা ঢুকিয়ে দেব। তো এই ফাইল এক্সটেনশনের যেমন পিডিএফের মিনিং কি, জেপিইজির মিনিং কি, এই মিনিং নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো না, এই জন্য যে এগুলো আপনারা দেখে নেবেন, কম্পিউটারে সার্চ দিলেই পাবেন। সাধারণত আমরা মিনিংগুলো আসলে কল করি না, আমরা এই পিএইচডি দিয়ে আমরা পরিচিত। পিএইচডির মিনিং যে ফটোশপ, ড্রয়িং, এটা এসব আমরা যে করি না, অনেকেই জানে না এবং প্রয়োজনও নাই, এটাই নাম। আপাতত আমরা সেভের বিভিন্ন ফাইল টাইপ বুঝছি, যে এই টাইপগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। ক্ষেত্র অনুযায়ী আমরা কোনো সময় এক এক সময় এক এক ধরনের ফাইল ব্যবহার করি। যেমন ইপিএসটা আমরা বলে দিই, ইপিএস হচ্ছে যদি আপনি কোনো পিকচারকে প্রিন্টে পাঠাতে চান, প্রেসে পাঠাতে গেলে আপনার ফাইল ফরম্যাট হতে হবে ইপিএস। অন্য কোনো ফরম্যাট থেকে প্রেস মেশিন সাপোর্ট করে না। প্রেস মেশিনের জন্য হচ্ছে কমফোর্টেবল ফাইল ফরম্যাট হচ্ছে ইপিএস। তো এগুলো আপনাদের মুখস্থ রাখার প্রয়োজন নাই, একবার আপনি দেখলেন এক নজরে, যখন কাজ করবেন ধীরে ধীরে এগুলো আপনার শেখা হয়ে যাবে। লিখে কিংবা দেখে মুখস্থ করে এগুলো শিখে কোনো লাভ নেই, এগুলো কাজ করে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আপনারা কি সবাই নাই এখন একসাথেই সবাই ঘুমিয়ে পড়ছেন? ঠিক আছে বললে তো কোনো আনসার দেন না আপনারা। ঠিক আছে মানে তো এটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক না? জি স্যার। এটা কোয়েশ্চন মার্ক যখন একটা কথার শেষে থাকবে, তখন আপনি যদি মনে করেন যে এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি, কোয়েশ্চন মার্ক নাই, এটা তো হয় না। প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা একটা বাক্যের শেষে এটা তো আপনারা বুঝতে হবে, যদি থাকে তাহলে এটার আনসার দিতে হবে। যাই হোক, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাস টপিকস আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, বলেন। আমরা এত কথা বললাম, কোনো প্রশ্ন নাই? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি স্যার আপনি একসাথে দুইটা পেজে কিভাবে কাজ করেন? যেমন প্রথমে বইয়ের ছবিটা ছিল, ওইখান থেকে আপনি আবার বেলুনের ছবিটাতে গেছেন, কিভাবে, এটা কিভাবে? এটা তো আপনি যত, এই তো আমার একটা ছবি আছে ঠিক না, আমি যদি এখন আরেকটা পিকচার ওপেন করি তাহলে কি হবে? ধরেন আমি এই পিকচারটা ওপেন করলাম, এটা থাকে না স্যার। যত পেজ আপনি ওপেন করবেন নতুন ট্যাব আসবে, এগুলোকে বলা হয় ট্যাব। ট্যাব, জি স্যার। এই তো প্রথম ট্যাব, সেকেন্ড ট্যাব, থার্ড ট্যাব, এরকম কি আপনার থাকে না? এটা খুবই ইজি। আপনি আসলে আমরা ফটোশপে যখনই আপনি কাজ করবেন দেখবেন একসাথে যদি একাধিক পিকচার ওপেন করেন তাহলে নতুন ট্যাবের মধ্যে এই পিকচারগুলো আসবে, এগুলাকে বলি আমরা ট্যাব। বুঝছেন? স্যার আমি ব্যাকে দেওয়ার সিস্টেমটা জানতে চাচ্ছিলাম। কি সিস্টেম? ব্যাকে কিভাবে দেন? বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই। স্যার আপনি একটা ছবি থেকে আরেকটা ছবিতে গিয়ে কিভাবে কাজ করেন সেটা জিজ্ঞেস করছি। প্রশ্ন আমরা এটা আপনার কথাটা বুঝছি, কিন্তু একটা ছবিতে আরেকটা ছবিতে আমি কিভাবে কাজ করি এটা আসলে প্রশ্নটা মানে আপনার বোধগম্য কোনো প্রশ্ন হয় না। একটা ছবি থেকে আরেকটা ছবিতে কিভাবে কাজ করব, কি কাজ, কিংবা স্পেসিফিক বলেন আপনি। অন্য কেউ কি বুঝছেন ওনার প্রশ্নটা? বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলেন। কিভাবে নেন সেটা মানে এই ছবি থেকে আরেক ছবিতে আমি কিভাবে নিয়ে যাই ছবিটাকে, এটা? জি স্যার আমি এটাই বলছি, করে যে নিয়ে যান সেইটা বলতেছেন মনে হয়। হ্যাঁ এখন আমি বুঝছি, এই তো এই ছবিটা আমি নিয়ে আসছি কিভাবে আরেক ছবি থেকে, এটাই তো। জি স্যার। এটা দৌড়েই নিয়ে আসা যায়। এখানে যদি আপনি দৌড়ে এরকম মুভ করে নিয়ে যান মাউসকে, যার উপরে নেবেন এখানেই এটা চলে আসবে। এখন বুঝছেন? নাকি বুঝেন নাই? মানে আমি যখন একটা ছবিকে দৌড়বো, দৌড়ার পরে মাউস না ছেড়ে আমি যদি এখানে যাই তাহলে তো এটা চলে আসলো, এখানে ছাড়লে এটার মধ্যে আসবে।
ক্লিয়ার হয়েছে আপনার? স্যার আমি হয়তো বুঝাইতে পারতেছি না। আচ্ছা, আবার অন্য কেউ বলেন, ওনার কথা কে বুঝছেন একটু বলেন তো। মনে হয় স্যার উনি এটাই বুঝাতে চাইছেন যে এখন যে একটা পিকচারে কাজ করছেন তারপর যে অন্যটা কিভাবে যান, এটাই মেবি হয়তো। এটা তো আপনার সামনেই যাচ্ছি, আমি ক্লিক করে করেই তো যাচ্ছি, এটা আমি প্রশ্ন করার কি আছে এখানে? একটা কাজ আমরা চোখের সামনে করতেছি, আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি প্রশ্ন করবেন, দেখে থাকলে তো প্রশ্ন করার হয় না এটা। না স্যার, আমার মনে হয় উনি বলতে চাইতেছে যে যেমন এই যে পিকচারটা আনার জন্য ধরেন আপনি ফটোশপ থেকে বের হয়ে গুগলে যাইতেছেন বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে যাইতেছেন, ওগুলো করতেছেন। এরকম যাচ্ছি কিভাবে? মেবি উনি হয়তো এটা বলতেছেন। এটা তো আসলে আমরা টাস্ক বারে ক্লিক করে করেই যাচ্ছি, এটা তো দেখা যাচ্ছে আমার মাউসটা, যে আমি টাস্ক বারে গিয়ে এই কাজটা করি, ঠিক না? ওইখানে ক্লিক করলে এটা আসে। কিংবা আমরা মিনিমাইজ করে 1টা থেকে 8টাতে যাই, ঠিক না? আমাদের কাছে যদি প্রশ্ন করতে হলে আপনাকে মিনিমাম কম্পিউটারের নলেজ থাকতে হবে, নতুবা আপনার প্রশ্ন করলে এটা আসলে আমরা বুঝবো না, বুঝতে পারছেন? আর যদি ওই নলেজ না থাকে তাহলে এই প্রশ্ন ওনার করারও দরকার নাই, কারণ এটা শুনে উনি বুঝবে না কিছু। ওনার কাছে যদি টোটাল ব্যাপারটাকে একটা ম্যাজিক মনে হয়, আশ্চর্য মনে হয়, তার মানে হচ্ছে কি উনি কম্পিউটারে কখনো কাজ করেন না। নাইলে এটা ভেরি বেসিক বিষয় ওনার ধরা উচিত যে আমরা এই ছোটোখাটো জিনিসগুলো কীভাবে করি, ঠিক না? আর কারো কি কোনো প্রশ্ন আছে? ওই প্রশ্নটা কে করছেন? ঠিক আছে, তাইলে আমরা আজকে শেষ করে দিই ক্লাস, নাকি? আপনারা একটু প্র্যাকটিস করবেন যাতে লাস্ট ক্লাসে আমার নামের সাথে হচ্ছে আমি ইমেল আইডি আর মানে অ্যাটেন্ডেন্সে আমার নাম ঠিকই আসছে, বাট ইমেল আইডি শো করে নাই, আমার ইমেল আইডি বা আমার রেজিস্ট্রেশন নাম্বার। কোথায় শো করে নাই? যে আমরা যে ফর্মটা আছে ওইখানে, রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে ওইটাতে। কাল লাস্ট ক্লাসে আপনি অ্যাটেন্ডেন্সের শীট মেবি দেখাইতেছিলেন, ওইখানে আমি দেখছিলাম যে শো করে নাই, বাট আমি বলছিলাম কিন্তু আপনি স্কিপ করে চলে গেছিলেন। এখানে কি এখন আপনার নাম আছে? স্যার এইখানে না স্যার, আপনি যে এক্সেল এর একটা শীট দেখাইছিলেন স্যার, এখানে সবার নাম, ইমেল, ফোন নাম্বার ছিল, ওইটার কথা বলছো। এই জায়গায় না? কি করবো, এটা আসে না কেন? এই জায়গায়? জি স্যার। ওই লাস্টের যে এবিসিটা, এটা কি আপনার নাম? না স্যার, চৌধুরী জিনান রহমান সৃষ্টি। এখানে তো টাকার কথা, এই তো আছে। আচ্ছা স্যার, ওই দিন মানে দেখা নেই আর কি, আজকে শো করতেছে। আচ্ছা, ওই যে 01790 ওনার নামটা কী ছিল? আমি আরেকটা ফর্মে রাখছি, কিন্তু এই ফর্মে আমি আসলে এডিটিং করি নাই। ফাতেমা সুলতানা মুনা। FATHEMA এরকম নাকি? স্যার বানানটা ভুল হয়েছে স্যার, আমি কি আপনাকে মেসেজ করে লিখে দিব? হ্যাঁ, টেক্সট দিয়ে দেন, এই চ্যাটে দিয়ে দেন। আচ্ছা স্যার। স্যার এখানে আমার নামটা আছে স্যার, সুলতানা রাজিয়া, এক্সেল শিটটাতে।
আচ্ছা আমি দেখি, আমি ওনার নামটা নিয়ে নেই, উনি লিখে দেওক। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ক্লাস কি আজকে শেষ স্যার? হ্যাঁ ক্লাস শেষ, আপনারা চলে যেতে পারেন যাদের মানে আর কোনো আচ্ছা, স্যার। ইনভলভমেন্ট নাই এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার জি স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার ভিডিও এডিটিং এর জন্য স্যার কি ফটোশপের মতো কি কোনো অ্যাপস আছে স্যার? ফটোশপের মধ্যে আবার অ্যাপস বলবেন কেন? ফটোশপটাই তো একটা অ্যাপস। ভিডিও এডিটিং এর Photoshop- জন্য আলাদা স্যার অ্যাপস। স্যার আলাদা কোনো অ্যাপ আছে? হ্যাঁ আলাদা Photoshop অনেকগুলো ছাড়া? অ্যাপস আছে। অ্যাডোবেরও অ্যাপস আছে, অ্যাডোব প্রিমিয়ার আছে, অ্যাডোব লাইটরুম আছে। আর আপনি যদি চান তাহলে ক্যামটাশিয়া নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে ভালো ভিডিও এডিটিং করা যায়। আপনি কি ভিডিও এডিটিং করতে চান? আচ্ছা ফাতেমা সুলতানা মুনা, আপনার ইমেল দেন, ইমেল। আর লিঙ্ক কি বলছিলেন নাম স্যার? হ্যাঁ আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই দেখেন স্ক্রিনে আসছে ক্যামটাশিয়া। জি স্যার দেখতে পাচ্ছি, ক্যামটাশিয়া, জি স্যার। ভিডিও এডিটর। স্যার এটা তো স্যার ফ্রিতে যদি স্যার এটাতে কাজ করা হয় স্যার, তখন স্যার ডাউনলোড দেওয়া যায় না স্যার ভিডিওটা। কামতাশিয়ার একটা স্যার জলসা চলে আসে, ওইটা কি স্যার কি করে করা যায়? সেটা এটা ক্র্যাক করা যায়, বুঝছেন? ক্র্যাক করলে ওইটা আর হয় না। জি স্যার, ওই নয়তো স্যার এটা স্যার এটাতে কাজ করা স্যার কোনো হয় না স্যার, কারণ স্যার জলসাটা চলে আসে স্যার ডাউনলোড দিতে গেলে। আচ্ছা আমরা কোনো এক ক্লাসে এটা নিয়ে একটু কথা বলবো, সমস্যা না, কিভাবে এটা দিয়ে করা যায়, রিমুভ করা যায়। আপাতত কাজ শিখেন, এটা কিভাবে মেনটেন হয় একটু দেখেন। আচ্ছা আর কার নামের কথা বলছিলেন যে আছে কিনা এক্সেলে? স্যার আমি বলছিলাম স্যার, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া, এই তো আছে। আছে স্যার। 36 স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার আমি দেখতেছি স্যার এটা। ঠিক আছে তাইলে আমরা এতটুকু রেখে দিই আজকে। স্যার একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। স্যার এই যে সবার একদম রাইট সাইডে পাস্ট আর ফেইলড, ওইটা কি স্যার একটু জানতে চাইছিলাম। আপনাদের কি কোনো ইন্টারভিউ নেওয়া হয়েছিল? জি স্যার। নাকি নেওয়া হয় নাই? না স্যার। না স্যার। নেওয়া হয়ে থাকার কথা তো, নেওয়া হয়েছে আমার মনে হয়, বুঝছেন? ইন্টারভিউর জন্য তো এরকম কোনো কল আসে না। এক্সাম হইছে তো স্যার, এক্সাম দিয়ে আমরা, এক্সাম ছিল। সেটাই তো, এক্সাম দিলে তো এক্সামের একটা রেজাল্ট এক্সাম আসে। দিয়ে ঢুকছে স্যার এখানে। এক্সামে তো একটা রেজাল্ট আসে, ঠিক না? তো আমরা কি বিশেষ বিবেচনায় যারা আসলে এক্সামে কৃতকার্য হয় নাই তাদেরকেও আমরা জি স্যার, এক্সামে তো সুযোগ দিয়ে দিছি, বুঝছেন? একটু দেখি পাস না ফেল লেখা। স্যার আমার সময় স্যার আমার কলও করেন নাই, মেসেজও দেন নাই, দেন আপনারা আমার সিলেক্ট করছেন আর কি, মেসেজও দিছিলেন। বুঝি নাই। মানে স্যার আমাকে কোনো কল দেওয়া হয় নাই বা মেসেজ দেওয়া হয় নাই, তারপর আমি ওনাদের সাথে কন্টাক্ট করার পর ওনারা আমার কয়েকদিন পর আর কি মেসেজটা দিছিলেন যে আমি সিলেক্ট হয়েছি বা আমার ক্লাস স্টার্ট হয়েছে। শুনেন আমাদের মানে মূলত আমরা 30 জন নেই, বুঝছেন? 30 জনের পরে ওই পরে যারা কৃতকার্য হয় না এরকম অনেককে ঢুকাইয়ে দেওয়া হয়েছে, এই জন্য যে এই 30 জন থাকে না শেষ পর্যন্ত, 30 জন থেকে হয়ে যায় 3 জন। তো এই জন্য আমরা আরও ঢুকাইয়ে দিয়েছি অনেককে, যে ঠিক আছে ওরা করুক, কারণ অনলাইনের ক্লাস তো, এখানে 30 জন কি আর 300 জন কি, আমাদের তো ক্যাপাসিটি সমস্যা নাই, আমাদের চেয়ার টেবিলের প্রবলেম না এখানে, ঠিক না?
জায়গা দেব কিভাবে এটা না, এজন্য আপনাদের 50 জন হয়েছেন আপনারা। আসলে 30 জনের বেশি আমাদের কোনো ব্যাচ হয় না এলএডিবিতে। তো বাকি 30 জনের বাইরে যারা আছেন তারা মানে হয়তো কৃতকার্য হন নাই, ফেইল, তারপরেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে আর কি। মেয়েদের ক্ষেত্রে এই সুযোগগুলো দেওয়া হয়, তারপরে তো ওরা করে না, বুঝছে? মেয়েদের আমরা একটা স্পেশাল ফেসিলিটি দেই যে করুক, তারপরেও কিছু একটা করে আত্মনির্ভরশীল হোক। এরপরেও দেখা যায় কেউ বলে ছাদে উঠে লাইন পাইতেছি না, কেউ রেসপন্স করে না, ঘুমিয়ে পড়ে, এইসব আর কি সমস্যা। স্যার জি, ওই যে ভাইরাসের ওইটা বলছিলেন ঠিক করার জন্য, এটা কিভাবে করব? নেট অন করার পর কিছুই করতে হবে না, আপাতত আপনি চালান। ওকে স্যার। ওকে, আপনার এখানে ইমেজ গ্লাস আছে কিন্তু ডেস্কটপে দেখবেন। আচ্ছা স্যার, দেখবো। ওকে স্যার আমার কিন্তু আর নেটওয়ার্কের সমস্যা হয় না স্যার, আপনাকে অনেক বড় একটা ধন্যবাদ। আমার মোবাইলটা রিস্টার্ট দেওয়ার কারণে ওটা ঠিক হয়ে গেছে। সেটাই, এটা রেজিস্টার আপনাকে বলতে হবে। আপনাদের যে কারো কোনো প্রবলেম হলে আপনারা বলবেন, বললে আমরা আরও অনেক পদ্ধতি আছে, আমরা ওকে বলে দিব কি করতে হবে না করতে। না বলে যদি বসে থাকেন, বললাম না জ্যোতিষশাস্ত্রে আমি কিছু লেখাপড়া করছি, বুঝছেন, তো ওইভাবে এক্সপার্ট হতে পারি না এখনও যে বুঝে ফেলবো কার কী সমস্যা। ঠিক আছে, আপনারা বলতে হবে, মুখ খুলে বলবেন। ছেলেদের ক্লাসে তো ওদেরকে আমরা বন্ধ করতে হবে, বুঝছেন না? অনেককে আমরা এরকম বলে দিই যে আজকের ক্লাসে তোমার কোনো কথা নাই, শুধু তুমি শুনবে, কোনো প্রশ্ন হলে টেক্সট দিবে, কথা বলতে পারবে না। কারণ এরা এরকম কথা বলে সবাই একসাথে, তো ওদের থামানো যায় না। আর আপনাদের কি হয়, মানে বলতে বলতেও আপনারা বলেন না। কথা বললে হয় কি, ব্রেইনের অ্যাক্টিভিটিও বাড়ে, আপনার মনে থাকবে। আপনি যখন ক্লাসে কথা বলবেন, ক্লাসের বিষয়গুলো আপনার মাথায় থাকবে। আর যখন আপনি নীরব থাকবেন, মাথা ওই রকম রিসিভ করবে না অনেক বিষয় ক্লাসের, বুঝছেন? চুপ করে থাকলে জিমনুভাব চলে আসবে, ব্রেইনে কাজ ওই রকম করবে না। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।